এই তুমি সামনে তাকিয়ে হাঁটতে তোমার সমস্যা হয় নাকি? পুরো ধাক্কা মেরে দিলে। আমি সামনে তাকিয়েই হাঁটছিলাম, আপনি হঠাৎ ফোনে কথা বলতে বলতে এসে আমার গায়ে পড়লেন। বাহ, এখন দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছ? জুনিয়র হয়েও তুমি এমন বেয়াদবি করছো। সিনিয়র মানেই কি ভুল করলে সেটাও মেনে নিতে হবে? কথা বলার সাহস দেখাচ্ছ? তুমি জানো আমি কে? না, জানি না। জানলেও ধাক্কা খাওয়ার শরীরটা আমার পরিচিত না। খুব চালাক দেখছি। এই ভার্সিটিতে নতুন, তাই না? নতুন না, তবে কাউকে ভয় পাওয়ার মতো হইনি। তোমার টোনটা নামাও। আমি কিন্তু ইচ্ছে করলে এখনই ঝামেলা করতে পারি। ঝামেলা করলে আপনি বেশি সময় নষ্ট করবেন। আমার ক্লাস আছে। ক্লাস দায়িত্ববোধ শেখো আগে। সিনিয়রের সাথে কথা বলতে হয় কিভাবে জানো? জানি, কিন্তু সিনিয়র হলেই সব কথায় অন্যায় ঠিক হয়ে যায় এটা জানি না। অসভ্য ছেলে। নাম কি তোমার? অভ্র। আর আপনার নাম? নাম জানার দরকার নেই তোমার। দরকার না থাকলে জিজ্ঞেস করতেন না। খুব বেশি কথা বলছো তুমি। আপনি প্রশ্ন করলে উত্তর দিচ্ছি, দোষের কিছু মনে করছি না। মনে রাখবে, আমি নীলা। এই নামটা এই ক্যাম্পাসে সবাই সম্মান করে। নামটা সুন্দর, সম্মানটা ব্যবহারেই বোঝা যায়। সীমা ছাড়াচ্ছ। আমি শুধু নিজের জায়গাটা রাখছি, এর বেশি কিছু না। আজ তোমাকে ছাড় দিলাম, কিন্তু সামনে যেন আবার আমার সামনে না পড়ো। সেটা তো কপালের ব্যাপার। ক্যাম্পাস ছোট। কপাল খুব বেশি খারাপ হলে সমস্যা। খারাপ কপালই মানুষকে অদ্ভুত মানুষের সামনে আনে। যাও, আর এক সেকেন্ডও দাঁড়াবে না। যাচ্ছি, কিন্তু একটা কথা, আপনি রেগে গেলে আরও ভয়ঙ্কর লাগে। কি বললে তুমি? কিছু না। অসভ্য ছেলে। এই অসম্ভব ছেলেই অনেক কিছু করে দেখাবে, যেটা আপনার কল্পনার বাইরে ম্যাডাম। অভ্রর কথার মধ্যে কেমন যেন একটা রহস্য ভেসে উঠল। নীলা বুঝতে পারল না ছেলেটা কি বোঝাতে চাইল। অভ্র আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে গেল ক্লাসে। নীলা ওর রাগী মুখে চলে গেল। ক্যাম্পাসের ভিড় ঠেলে নীলা দ্রুত হাঁটতে থাকে। পায়ের শব্দেই বোঝা যায় রাগটা এখনো নামেনি। কাঁধে ঝুলানো ব্যাগটা শক্ত করে ধরে আছে, যেন ওই ব্যাগেই জমে থাকা বিরক্তিটা চেপে রেখেছে। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, ভ্রু দুটো কুঁচকে আছে। একটু আগের ঘটনাটা বারবার মাথার ভেতর ঘুরছে। অভ্র নির্লিপ্ত চোখ, ঠান্ডা গলায় কথা বলা, এক ফোঁটা ভয় না থাকা আচরণ। নীলা সোজা গিয়ে বান্ধবীদের বেঞ্চে বসে পড়ে। বসার ভঙ্গিটাও ঝাঁঝালো। কি রে, এমন মুখ করে বসে আছিস কেন? সকালে কার রক্ত খেলি? আর বলিস না, সকালে এই মেজাজটা পুরো গরম হয়ে গেল। কি হয়েছে এবার? স্যার কিছু বলেছে নাকি? স্যার হলে সহ্য করতাম, এক বেয়াদবের সাথে ধাক্কা লেগে গেল। ধাক্কা? কে সাহস পেল? কে আর, একটা জুনিয়র টাইপ ছেলে একদম গায়ে এসে পড়ে, তারপর উল্টো আমাকে কথা শোনায়। কি বলিস? তুই চুপ ছিলি? চুপ? আমি আমি তো ওকে ঠিকঠাক বুঝিয়েছি। তারপর? তারপরেও দেখিস, একটুও ঘাবড়ায় না, চোখে চোখ রেখে কথা বলে যেন আমি কেউই না। নাম জানিস? অব্র। নামটা বলার সময়ও কি শান্ত ভাব। ওহো, নাম পর্যন্ত জেনে ফেলেছিস? জেনে ফেলেছি বলেই তো আরো রাগ লাগছে। এই ক্যাম্পাসে আমার নাম জানে না এমন মানুষ খুব কম। হয়তো নতুন, তাই পাতা দেয়নি। নতুন হলে কি হবে, বেয়াদবি করার লাইসেন্স তো পাইনি। নীলা হঠাৎ থেমে যায়। চোখটা এক মুহূর্তের জন্য শূন্যে আটকে থাকে। কেন যেন ওই ছেলেটার কথাগুলো কানে বাজে, শান্ত পরিষ্কার, অথচ এরকম একটা কাটা কাটা। কি ভাবছিস? কিছু না, আজকাল এই ভার্সিটিতে ছেলেগুলোর সাহস বেড়ে গেছে। তুই এত রেগে যাচ্ছিস মানে ব্যাপারটা একটু আলাদা। আলাদা কিছু না, অপমান আমি সহ্য করি না সেটাই। কিন্তু তোর মুখ দেখে তো মনে হচ্ছে অপমানের চেয়ে কৌতূহল বেশি। বাজে কথা বলিস না। কেন যেন ওই ছেলেটার কথাগুলো কানে বাজে, শান্ত পরিষ্কার, অথচ একরকম কাটা কাটা। নীলা উঠে দাঁড়ায়। বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি, রাগ, বিরক্তি আর অজানা একটা অনুভূতি সব একসাথে গোলমাল হয়ে আছে। সে নিজেই বুঝতে পারছে না এই অস্বস্তিটা ঠিক কোন কারণে। দূরে ক্যাম্পাসের অন্য পাশে অভ্র ধীরে হাঁটছে। তার মুখে কোনো উত্তেজনা নেই, না আছে রহস্য, শুধু চোখের কোণে একটুখানি চিন্তামাখা হাসি। অভ্র ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতর দিয়ে হাঁটছে। চারপাশে পরিচিত কোলাহল, পরিচিত মুখ, তবু যেন কিছুই ঠিকঠাক লাগছে না।
একটু আগের ঝগড়াটা মাথা থেকে নামছেই না। হঠাৎ পাশ থেকে চেনা কয়েকটা গলা ভেসে আসে। কিরে ভাই, এতদিন কই ছিলি? ফোন অফ, ক্যাম্পাসে আসিস না, খোঁজ খবরই নাই। সত্যি বলছি, ভাবছিলাম তুই বুঝি আমাদের ভুলেই গেছিস। ভুলবো কেন? গ্রামে গেছিলাম। গ্রাম হঠাৎ? মা অসুস্থ ছিল, তাই যেতে হয়েছিল। ও, এখন কেমন আছেন খালামণি? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। ডাক্তার দেখিয়েছি। তাহলে মাকে শহরে নিয়ে এলেই তো পারিস, এখানে ভালো চিকিৎসা, তোর পাশেও থাকবেন। অভ্র একটু থেমে যায়, চোখ নামিয়ে মাটির দিকে তাকায়। গলার স্বরটা শান্ত হলেও ভেতরে একটা দৃঢ়তা থাকে। আনবো, তবে এখন না। কেন, সমস্যা কি? থাকার ব্যবস্থা পাকা করে দেই আগে। ঠিকঠাক একটা জায়গা, মায়ের জন্য আরাম হবে, তারপর আনবো। তুই আগের মতোই সব নিজের উপর নেয়। অভ্যাস হয়ে গেছে। তোর কষ্টটা তুই ছাড়া কেউ বোঝে না ভাই। বোঝালেও লাভ নাই, যেটা দরকার সেটা করলেই হলো। যাই হোক ভালো লাগলো তোকে দেখে। আবার আগের মতো ক্যাম্পাসে জমবে। দেখা যাক। বন্ধুরা হাসাহাসি করতে করতে এগিয়ে যায়। অভ্র একটু পিছিয়ে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে গ্রামের ছোট্ট ঘরটা, মায়ের ক্লান্ত মুখ আর বিদায়ের সময় বলা কথাগুলো শিগগিরই নিয়ে আসবো। ঠিক তখনই দূর থেকে নীলার হাসির শব্দ কানে আসে। অভ্র তাকায়, এক ঝলকেই চিনে ফেলে। অজান্তেই ভ্রু কুঁচকে যায়, আবার পর মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায় মুখটা। ক্লাস শেষ হওয়ার বেল বাজতেই করিডোরটা হঠাৎ ভিড়ে গম গম করে ওঠে। একসাথে বের হয় সবাই। নীলা আজ একটু তাড়াহুড়োতেই আছে। বান্ধবীরা পিছনে ডাকলেও সে শোনে না। লম্বা করিডোর দিয়ে প্রায় দৌড়েই আসছিল। ঠিক তখনই এক সেকেন্ডের ভুল পা মসৃণ মেঝেতে পায়ের তালু স্লিপ করতেই নীলার শরীরটা সামনের দিকে হেলে পড়ে। ঠিক সামনে দিয়ে হাঁটছিল অভ্র। কিছু বোঝার আগেই নীলা গিয়ে আশ্রে পড়ে অভ্রর গায়ের উপর। অভ্র হঠাৎই ভার সামলাতে না পেরে ব্যালেন্স হারায়। দুজনেই একসাথে মেঝেতে পড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্করটা ঘটে ঠিক পরের মুহূর্তে। ঠোঁটের উপর নরম একটা ঠোঁটের স্পর্শ, ঠোঁটের সাথে ঠোঁট, একদম নিঃশব্দে। চারপাশের শব্দ যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। দুজনেই থমকে উঠে। নীলার চোখ বড় বড় হয়ে যায়, শ্বাস আটকে আসে। অভ্রর চোখেও বিস্ময়, শরীরটা শক্ত হয়ে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর নীলা ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নেয়। এই তুমি কি করছো? কিস করলে কেন? করিডোরের আশেপাশের কয়েকজন থমকে দাঁড়িয়ে পড়ে। ফিসফাস শুরু হয়। অভ্র উঠে বসে, চোখে মুখে প্রথমে অবাক ভাব, তারপর মুহূর্তেই রাগ। কি বলছেন আপনি? নাটক করছো কেন? আমি পড়ে গেলাম আর তুমি সুযোগ নিলে। সুযোগ? আপনি নিজে এসে আমার উপর পড়লেন। তাহলে ঠোঁট লাগলো কিভাবে? সেটা আমিও জানতে চাই। বেয়াদপি এই ভার্সিটির মাঝখানে? আপনি জানেন আপনি কি করেছেন? কি করেছি? আপনি আমার ভার্জিনিটি হরণ করলেন। চারপাশে হালকা হাসির আওয়াজ উঠে। কেউ কেউ মুখ চেপে রাখে। নীলার মাথায় আগুন জ্বলছে। কি বলে এই ছেলে, তাও সবার সামনে? কিসব উল্টাপাল্টা বলছো? তাও আবার ভার্সিটির সামনে, কোনো সতর্কতা ছাড়া। তুমি নির্লজ্জ। নির্লজ্জ আমি তো শান্তভাবে হাঁটছিলাম, আপনি দৌড়ে এসে আমার জীবনটাই এলোমেলো করে দিলেন। একদম বাজে ছেলে তুমি। আজকের ঘটনাটা ভুলে যেও না। ভুলতে চাইলে ভুলে যেতাম, কিন্তু এই অপমানটা মনে হয় মনে রেখেই যাব। রাখো, আমার কোনো যায় আসে না। নীলা দ্রুত সরে যায়। বান্ধবীরা দৌড়ে আসে তার দিকে। করিডোরে অভ্র দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। চারপাশের কোলাহল আবার স্বাভাবিক হয়ে আসে, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক অস্থিরতা। সে নিজেই বুঝতে পারে না এই অস্থিরতার রাগের, না ওই 1 সেকেন্ডের স্পর্শের। আর নীলা, সে যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক, বুকের ভিতর ধুকপুক করা থামাতে পারে না। করিডোরের ঘটনাটা মাথার ভেতর ঘুরতে ঘুরতে অভ্র সোজা ম্যাসের দিকে রওনা দেয়। বিকেলের রোদটা আজ একটু বেশি তীব্র, তবু তার চোখে সেদিকে কোনো খেয়াল নেই। বুকের ভেতর অন্য এক ভার দায়িত্বের, চিন্তার আর চাপা স্বপ্নের। ম্যাসের সিঁড়ি ভাঙতে ভাঙতেই পকেটের ফোনটা ভিজে উঠে। মা। অভ্র থেমে যায়। মুখের কঠিন ভাবটা এক মুহূর্তেই নরম হয়ে আসে। হ্যাঁ মা। বাবা, কিছু খেয়েছিস? না মা, এইমাত্র মেসে আসলাম,
একটু পরে খাবো। শুধু কথার কথা বলিস, ঠিকমতো খাস তো? শরীরটা খারাপ করলে কে দেখবে? দেখবে কে আবার? তুমি আছো তো। আমি তো দূরে রে বাবা, নিজের যত্ন নিজেকেই নিতে হবে। অব্র বিছানায় বসে পড়ে, ব্যাগটা পাশে ছুঁড়ে রেখে ছাদের দিকে তাকায়। তার মনটা খুব বেশি ভালো না। অব্র নরম গলায় বলল, তোমার শরীর কেমন মা? আজ মাথা ঘোরানো ছিল না তো? না রে, আজ একটু ভালো। সকালে ঔষধ খেয়েছি। ঠিক সময় মতো খাচ্ছ তো? খাচ্ছি বাবা, তুই শুধু নিজের দিকে খেয়াল রাখ। মা, চিন্তা করো না। চিন্তা না করে কি পারি? তুই একা শহরে। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে মা। তোমার এত বছরের কষ্ট সব শেষ হবে। তুই ভালো থাকলেই আমার সব কষ্ট শেষ হয়ে যায়। আর একটু ধৈর্য ধরো মা, আমি আছি। আল্লাহ যেন তোকে হেফাজতে রাখে। আমিন মা। ফোন কেটে যায়। অব্র ফোনটা বুকে চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে। বাইরে ম্যাসের অন্য ছেলেদের হাসাহাসির শব্দ ভেসে আসে, কিন্তু তার ভেতরটা নিঃশব্দ। মায়ের ক্লান্ত মুখটা চোখের সামনে ভেসে ওঠে। তারপর অজান্তেই আরেকটা মুখ, রেগে থাকা, চোখ জ্বালানো, অথচ সেই 1 সেকেন্ডের স্পর্শে স্তব্ধ হয়ে যাওয়া মুখটা। অব্র মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলায়। আগে দায়িত্ব, বাকি সব পরে। সে উঠে হাত মুখ ধুতে যায়। জানি না সামনে কি অপেক্ষা করছে, শুধু এইটুকু জানে তার জীবনের লড়াইটা এখনো শুরুই হলো। বিকেলে নরম আলোটা ড্রয়িং রুমে জুড়ে ছড়িয়ে আছে। নীলা সোফায় আধশোয়া হয়ে ফোনে স্ক্রল করছে। আঙ্গুলের গতির সঙ্গে সঙ্গে কখনো ভ্রু কুঁচকাচ্ছে, কখনো ঠোঁট বাঁকাচ্ছে বিরক্তিতে। দুপুরের ঘটনার রেশ এখনো পুরো কাটেনি, তবু ফোনের স্ক্রিনে চোখ আটকে আছে। রান্নাঘর থেকে মায়ের গলা ভেসে আসে, কিরে, খাবি না? না খেয়ে এসে ফোনে ঢুকে গেছিস? আরে মা, খাবো, একটু ব্যস্ত আছি। সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াস, আবার বাড়ি এসে চ্যাটিং করতে লেগে পড়িস। আর কোনো কাজ নাই তোর? কাজ কাজ করার জন্য বাবা কত কাজের লোক রেখেছে, তারা করবে। সবকিছু কি কাজের লোকই করবে? নিজে কিছু শিখবি না? মা প্লিজ, এখন এসব লেকচার দিও না। লেকচার না, ভবিষ্যতের কথা বলছি। কাল পরশু শ্বশুর বাড়িতে গেলে কি করবি? নীলা এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ঠোঁটে হালকা আত্মবিশ্বাসী হাসি রেখে বলল, শ্বশুরবাড়ি? আমি বড়লোক বিয়ে করব। কি বললি? বড়লোক, যেখানে কাজের লোকের অভাব থাকবে না। সংসার কি শুধু টাকায় চলে? টাকা থাকলে অনেক কিছু সহজ হয়ে যায় মা। মানুষটা কেমন হবে সেটা ভাবিস না? ভাববো, কিন্তু সে যেন আমার লেভেলের হয়। লেভেল মানে? স্ট্যাটাস, স্মার্টনেস, পাওয়ার, সব। সব পাওয়ার একসাথে থাকে না রে মা। আমি জানি আমি কি চাই। মা তাকিয়ে থাকে মেয়ের পেছন দিকে। নীলার আত্মবিশ্বাসী হাঁটার মাঝেও সে যেন কোথাও একটা অজানা ভয় টের পায়। নীলা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বিছানায় বসে আবার ফোন খুলে, কিন্তু স্ক্রিনে চোখ থাকলেও মনটা আজ অদ্ভুতভাবে অস্থির। হঠাৎ করেই দুপুরের সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠে, হঠাৎ পড়ে যাওয়া ঠোঁটে ঠোঁটের স্পর্শ, আর রেগে আগুন হয়ে ওঠা দুটো চোখ। নীলা নিজের মনেই বিরক্ত হয়ে বলে ওঠে, থুর, কি সব ভাবছি। ফোনটা বালিশের উপর ছুঁড়ে ফেলে সে জানালার দিকে তাকায়। বাইরে শহরের আলো জ্বলছে। ভেতরে নীলার মনে একদিকে বড়লোক ভবিষ্যতের স্বপ্ন, আর অন্যদিকে অজান্তেই ঢুকে পড়া এক বেয়াদব জুনিয়রের অপ্রত্যাশিত উপস্থিতি। রাত অনেক গভীর। নীলার ঘরটা নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে বিছানার উপর ছড়িয়ে আছে। নীলা শুয়ে আছে, কিন্তু শান্ত নয়। ভ্রু কুঁচকে আছে, শ্বাসটা একটু দ্রুত। হঠাৎ দরজার শব্দ। নীলা চমকে তাকায়। অব্র ধীরে ধীরে রুমে ঢুকছে, মুখে সেই পরিচিত ঠান্ডা ভাব, চোখে অদ্ভুত এক গভীরতা। তুমি এখানে? অব্র কোনো কথা বলে না, একেবারে কাছে এসে দাঁড়ায়। নীলা পিছিয়ে যেতে চায়, কিন্তু পা নড়ে না। অব্র নীলার মুখের খুব কাছে ঝুঁকে পড়ে। নীলা কিছু বোঝার আগেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ কিস করার পরে অব্র? অব্র তার কথা শুনে না, গলার কাছে মুখ নামিয়ে আনে। নীলার পুরো শরীর জুড়ে কেঁপে ওঠে। থামো, তুমি কি করছো? তার কণ্ঠ কাঁপছে। বুকের ভিতর অদ্ভুত এক ভয় আর অচেনা অনুভূতি একসাথে ঢেউ তুলে। হঠাৎ নীলা দম বন্ধ করা শ্বাস নিয়ে উঠে বসে। চারপাশ অন্ধকার। নিজের ঘর, নিজের বিছানা, কিছুই বদলায়নি, শুধু তার শ্বাসটা এলোমেলো। বুক ধুকপুক করছে। নীলা কপালে হাত রাখে।
বুঝতে পারে স্বপ্ন ছিল। কি আজব স্বপ্ন। সে চারপাশে তাকায়, যেন এখনো কেউ আছে কিনা নিশ্চিত হতে চায়। তার বুক এখনো দুরু করছে। এসব স্বপ্ন দেখলাম কেন আমি? বুকের ভেতরের কাঁপুনিটা থামছে না। চোখ বন্ধ করলেই দুপুরে সেই দৃশ্য ভেসে উঠছে, করিডোর পড়ে যাওয়া আর সেই 1 সেকেন্ডের স্পর্শ। অসম্ভব। সে বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে, নিজের মনকে বোঝাতে চায় এটা কিছুই না, কিন্তু অস্বীকার করেও লাভ হয় না। তার ভিতরে কোথাও একটা অজানা অস্থিরতা জন্ম নিয়েছে। রাত আরো গভীর হয়, আর নীলার চোখে ঘুম আর আসে না। সকালের আলো নীলার ঘরে ঢুকতেই তার ঘুম ভাঙে। রাতের অস্থিরতা এখনো পুরো কাটেনি। মাথাটা ভার, বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি। তবু ক্লাসে যেতে হবে এই ভেবে এসে বিছানা ছাড়ে। কিছুক্ষণ পর বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ায় নীলা। শাওয়ার চালু করার আগে হঠাৎ নিজের গলায় চোখ যায়। নীলা থমকে যায়। গলার একপাশে হালকা লালচে একটা দাগ। এই কিসের দাগ? ব্রু কুচকে সে আরেকটু কাছে ঝুঁকে দেখে দাগটা স্পষ্ট, অচেনা, একটু অস্বস্তিকর। নীলা ধীরে ধীরে নিজের বুকের দিকে তাকায়। সেখানে আরেকটা। এ আবার কি? এখানে কেন? এক মুহূর্তের জন্য রাতের সেই স্বপ্নটা মাথার ভিতর ঝলক দিয়ে যায়। অব্রের মুখ, কাছাকাছি নিঃশ্বাস, অদ্ভুত স্পর্শ। নীলা দ্রুত মাথা ঝাঁকায়। ধুর, কি সব ভাবছি। সেসব স্বপ্ন ছিল। মনে হয় ঘুমের মধ্যে চুলকেছি। হ্যাঁ, সেটাই হবে। আয়নায় তাকিয়ে হঠাৎ নিজের ঠোঁটের দিকে চোখ যায়। ঠোঁটটা যেন একটু ফুলে আছে। এটা আবার কেন? কিছু না, ঘুম ঠিক মতো হয়নি, তাই এমন লাগছে। আর ভাবতে চায় না। নীলা শাওয়ার চালু করে। গরম পানির ধারা শরীর ছুঁয়ে পড়তে ধীরে ধীরে মাথার ভেতরের জট খুলতে থাকে। পানি বয়ে যায়, কিন্তু বুকের ভেতরের অস্বস্তিটা পুরো যায় না। গোসল শেষে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে আবার দাঁড়ায় সে। দাগগুলো এখনো আছে, তবে সে আর সেদিকে তাকায় না। লেট হচ্ছে, আজ এসব নিয়ে ভাবার সময় নেই। চুল মুছতে মুছতে সে বাথরুম থেকে বের হয়। রুমে ঢুকে দ্রুত প্রস্তুত হতে থাকে নীলা। বাইরে থেকে দেখলে সব স্বাভাবিকই মনে হয়, কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন জমে থাকে। এই দাগগুলো সত্যিই কি শুধু ঘুমের মধ্যে অসাবধানতা, নাকি কোনো অস্বস্তিকর অনুভূতির ছায়া? নীলা সেই প্রশ্নটা নিজের মনেই চেপে রাখে। আজ আপাতত সে শুধু ভার্সিটিতে যেতে চায়। নীলা রেডি হয়ে নিচে নামলো। দুপুরে সূর্য নরম আলো ফেলছে। বাথরুমের পরে নিজের ভেতরের অস্বস্তি এখনো কাটেনি, কিন্তু চূড়ান্ত প্রস্তুত হয়ে সে ড্রয়িং রুমে ঢুকলো। মা রাঁধুনির পাশ থেকে তাকিয়ে বলে উঠল, খেয়ে নাও নীলা, নইলে দিনের শুরুতেই শক্তি শেষ হয়ে যাবে। হ্যাঁ মা। মা তার দিকে খেয়াল রাখছে। সরাসরি চোখ পড়ল নীলার ঠোঁট আর গলায়। ফুলে থাকা ঠোঁটার হালকা লাল দাগ চোখে পড়তেই মা কপাল কুঁচকিয়ে বলল, প্রেম করছো নাকি? ভালো, তাই বলে মেলামেশা করতে হবে? কি বলছো মা? কি বলছি তুমি ভালো করেই জানো। ঠোঁটটা ফুলেছে, গলায় দাগ, সবই দেখছো তো। বিশ্বাস করো মা, আমি প্রেম করি না। এটা সব ঘুমের মধ্যে হয়েছে, আর কিছু না। ঘুমে এমন হয়? বোকা ভাবো আমাকে? এই বয়সে প্রেমের নামে এমন সব করলে? নীলা চুপ করে কাঁধ ঝাঁকিয়ে বসে। চেয়ারে বসে নিজের খাবার নেওয়ার সময় মনটা কিছুটা ভারাক্রান্ত। চোখে ঘুমের স্বপ্ন আর গায়ে দাগের স্মৃতি ঘুরছে। নিজের ভিতর একটা প্রশ্ন জাগে, কিভাবে এমন স্বপ্ন এত জীবন্ত হতে পারে, আর কেন এর প্রভাব এখনো রয়ে গেছে। মা হালকা গলার স্বরে বলল, আজকের ক্লাসে দেরি করবে না, আর যেন ফোনে ব্যস্ত না দেখি। নীলা মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু চোখে অদ্ভুত একটা অস্থিরতা। সকালের ভিড়। ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকতেই নীলার চোখে পড়ে অপ্রব। এক মুহূর্তের জন্য দম আটকে যায়, কিন্তু চোখে পড়তেই অব্রতার হাসি লুকাতে পারে না। বাবা বয়ফ্রেন্ড খুব আদর করেছে বুঝি? ঠোঁটের অবস্থা তো নাজেহাল। যা খুশি হোক, তোমার কি? এমন জিনিস সামনে এলে তো আমাদেরও টেস্ট করতে ইচ্ছে করে। সাহস হয় কিভাবে এসব বলার? আপনি করলে দোষ নাই, আমি বললেই দোষ। নীলা থেমে যায়। চোখের কোণে চোখ পড়ে কপালের ভাঁজে। অব্রের কথা ঠিক বসছে না, তবু তার ভেতরের অস্বস্তি বেড়ে যায়। এই ছেলে কেন এমন বেয়াদব, আর কেমন জানি সবকিছু সামনে নিয়ে আসে। আজকের দিনটা শুরুতেই কি দেখলাম আল্লাহ। আর এ ধরনের কথা যদি সামনে কেউ শোনে, তাহলে দোষ আমার না, শুধু আমি বলছি। আপনি তো করেছেন সেসব।
বললে কি হবে? নীলা ঠোঁট চাপ দিয়ে ব্যাগ আরো শক্ত করে ধরে। মনে মনে ভাবছে কিভাবে এই অভ্র তার দিন শুরুতেই এত অস্বস্তি দিয়ে গেল। ক্লাসের দিকে এগোতে এগোতে নীলা মনে মনে মাথা নেড়ে বলে। এই ছেলে পাকা অসভ্য। নীলা রুমের দিকে দ্রুত হাঁটছে। হঠাৎ করে তার মনটা কিছুটা ভারাক্রান্ত। অভ্রের কথাগুলো এখনো ভেতরে বেঁচে যাচ্ছে। রুমে ঢুকতেই বান্ধবীরা একেবারে তৎপর হয়ে ওঠে। কি রে, কিস করলো কে তোকে? কি সব বলছিস? সত্যি বলছি, কিস করছে দেখলেই বোঝা যাচ্ছে। নীলা হঠাৎ লজ্জায় লাল হয়ে যায়। গলায় অদ্ভুত কেঁপে ওঠা অনুভূত হয়। হাতটা মুখে আঙ্গুল ধরে দেয়। থুর, স্বপ্নের কিস করলে ঠোঁট এমন কেন ফুলে গেছে? আল্লাহ বাঁচাও, তেমন কিছু না, শুধু ঠোঁটের উপর কামড় লেগেছে। তাহলে গোলায় ও কি কামড় লাগছে? নীলা চুপ করে থাকে। মুখ লাল হয়ে গেছে। হাতটা আবার গলায় চলে যায়। কি বিপদে পড়লো আবার। মনে হয় রাতের স্বপ্নটা সত্যি খুব জীবন্ত ছিল। থুর, কেন এমন স্বপ্ন দেখলাম? স্বপ্ন? কি সব বলছিস? স্বপ্নে কিস করা দেখেছিলাম। এটা স্বপ্নের কিস না বুদ্ধু, এটা বাস্তবের। না না, এটা শুধু স্বপ্ন, শুধু স্বপ্ন। ক্লাসরুমের ভিড়ে অপ্র তার বন্ধুদের সঙ্গে বসে আছে। বই খাতা কলম সব আছে, কিন্তু চোখে মুখে অদ্ভুত এক হালকা উচ্ছ্বাস। কিরে, আজ তোকে এত খুশি লাগছে কেন? খুশি থাকতে ছোট ছোট কিছু মুহূর্তই যথেষ্ট বন্ধু। মুহূর্ত? কি ধরনের মুহূর্ত? আবার কোনো মজা করছিস নাকি? না, মজা না, ছোট ছোট বিষয়, যেমন বন্ধুদের সঙ্গে থাকা, পড়াশোনায় মন দেওয়া, কোনো গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারা। অর্থাৎ তুই বলছিস খুশি হতে বড় কিছু দরকার নেই? ঠিক তাই, আসল জীবনটাই ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে, আর সেটা ধরতে পারলেই আনন্দ আসে। কিছুক্ষণ তারা চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর অভ্র গম্ভীর হয়ে বোঝাতে শুরু করে। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যেসব অধ্যায় আমরা আজ দেখব তা পরে অনেক কাজে লাগবে, তাই মনোযোগ দেওয়া জরুরি। ঠিক বলছিস, শুধু খুশি থাকলেই চলবে না, পড়াশোনাও তো গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই সব কিছু সহজ হয়ে যাবে, আর আনন্দও পাবো। বন্ধুরা আবার খাতা খোলার দিকে ফিরে যায়। অভ্র হালকা হেসে নিজেকে সামলে নেয়। চোখে যে উচ্ছ্বাসটা ছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। ক্লাসরুমের ভেতর হঠাৎ ঝটকা দিয়ে সবাই খাড়া হয়ে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার ঢুকেছেন। মুখে হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। শোনো তোমরা, এক গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। সিনিয়র জুনিয়র কুইজ প্রতিযোগিতা হবে, নতুন বছরের প্রথম কুইজ। ছেলে মেয়েরা উত্তেজনায় দৌড়াতে চায়। স্যার আবার এগিয়ে তাকালেন। আর হ্যাঁ, যাদের নাম দেবে তারা অবশ্যই অংশগ্রহণ করবে। কে নাম দিতে চাও? ক্লাস চুপ, কেউ আগে এগোতে চাইছে না। হঠাৎ নীলা হাত তুলে নিজের নাম লিখে দেয়। আমি অংশগ্রহণ করব। খুব ভালো। আর জুনিয়র টিমের পক্ষ থেকে কেউ নাম দেবে? নীলা, শুধু তোর নাম না, অভ্রকেও তো দিতে হবে। হ্যাঁ, তুই জানিস না, আমাদের অভ্র অনেক সাহায্য করবে। ও ভালো ছাত্র। না, আমি একা। না, হবে না, আমরা জোর করে দিব। আপনি চান না চান, অভ্র নামের মধ্যে যাবে। ঠিক আছে, কিন্তু শুধুই কুইজের জন্য। আমিও নাম দিতে চাই। ভালো, তাহলে সিনিয়র, নীলাদ্র জুনিয়র, তোমরা সবাই প্রস্তুত থাকবে। নীলা আর অভ্র একে অপরের দিকে চোখ মেলে দেখে। ছোট্ট এক হাসি দুজনের মুখে ফেটে আসে, কিন্তু তা খুব অল্প সময়ের। ক্লাস শেষে সবাই নাম লিখে প্রস্তুত হচ্ছে। নীলা আর অভ্র একটু আলাদা কোণে দাঁড়িয়ে চোখে চোখ মিলিয়ে দেখছে। শোনো, আমাদের অবশ্যই জিততে হবে। আপনার সাথে যাই, ঝামেলা থাকুক না থাকুক, আমাদের ভার্সিটি জিতাবই। শুধু জেতার জন্য নয়, আমাদের দেখাতে হবে আমরা কেমন টিম। ঠিক বলেছেন, আমি পাশে আছি, কোনো ভুল হলে আমি সামলে নেব। তোমার কথা শুনে একটু সহজ মনে হচ্ছে। সহজ হয়ে যাবে যদি আপনার দক্ষতা থাকে। ক্লাসের মধ্যে সবাই নাম লিখে শেষ করছে। নীলা আর অভ্র একে অপরের দিকে ছোট ছোট হাসি বিনিময় করছে। তো চলুন প্রস্তুত হয়ে যাই, আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। হ্যাঁ, বিশেষ। লাইব্রেরির নীরবতা, বই খাতা আর মনোযোগ সব কিছুই একসাথে মিলছে। অভ্র আর নীলা টেবিলে বসে কুইজের প্রশ্ন উত্তর নিয়ে পড়ছে।
বইয়ের পাতায় চোখ টানা হালকা আলো শরীর ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ নীলা একটি ভারী বই কাভার থেকে নামানোর চেষ্টা করছিল। হঠাৎ পা স্লিপ করলো। নীরবতায় হঠাৎ শব্দ। অব্র উঠে দাঁড়ালো। নীলার কিছুই হয়নি, নীলা তার কোলে পড়ে গেল। নীলা চমকে উঠল। গলায় হালকা কাঁপন, চোখ বড় হয়ে গেল। লজ্জায় মাথা নামিয়ে নিল। ভয় পাবেন না। অব্র ধীরে ধীরে নীলার হাত ধরে সামলে নেয়। তারপর হালকা চুল সরিয়ে নীলার মুখের কাছাকাছি ঝুঁকে বলল, খুব সুন্দর লাগছে আপনাকে। নীলার শরীর কেঁপে ওঠে। বুকের ভিতর অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। অব্র আবার ধীরে নীলার ঠোঁটে হালকা চুমু দিয়ে বলে, এত লজ্জা পাচ্ছেন কেন? আমি কি আপনার বয়ফ্রেন্ড নাকি? ধুর, এটা কি স্বপ্ন না বাস্তব? একদম বাস্তব ম্যাডাম। নীলা গভীর শ্বাস নিলেও কাঁপা থামছে না। মনে মনে ভাবছে কি করে এই ছেলে এত সহজে তার ভেতরের উত্তেজনা, লজ্জা আর অস্থিরতাকে ছুঁয়ে যায়। লাইব্রেরির নীরবতা এখন আরো ঘন। বইয়ের পাতায় চোখ রাখলেও নীলার মন অন্যত্র। হঠাৎ সে দম বন্ধ করা কণ্ঠে ফিসফিস করে বলল, কিস করলে কেন? অব্র চোখে অদ্ভুত উষ্ণতা নিয়ে কাছে আসে। ধীরে ধীরে নীলার চুল সরায়। চোখে চোখ মিলিয়ে বলল, আপনাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। কি করব বলেন? আপনি অসম্ভব সুন্দরী। নীলার গলায় কাঁপন, বুকের ভেতরে অজানা উত্তেজনা। সে অল্প চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির থাকে। অব্র আর অপেক্ষা করল না। ধীরে ধীরে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা হালকা চেঁচিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু হাত তার অব্রের শার্টের কলার খামচে আটকে গেল। এটা কি হচ্ছে? অব্র চুমুটা থামালো না। চোখ বন্ধ করে ধীরে ধীরে আদর করছে। আর নীলা শ্বাস ফেলে কাঁপছে, হাত কলার খামচে ধরে শক্ত করে। যেন হৃদয়টা কেঁপে উঠছে। হৃদয় মিললে কেঁপেই ওঠে ম্যাডাম। নীরবতা, বইয়ের পাতা, হালকা আলো, সব মিলিয়ে সেই মুহূর্তকে আরো ঘন করে তুলেছে। নীলা হালকা কাঁপতে থাকে, আর অব্র আরো ধীরে ধীরে তার ঠোঁট থেকে মুখ সরায়। চোখে চোখ মিলিয়ে সে হেসে বলে, এমন সুন্দরী আর কখনো দেখিনি। নীলা মুখ চেপে ধরে। মনে মনে ভাবছে এই ছেলে তার ভিতরের লজ্জা, উত্তেজনা আর অস্বস্তি একসাথে ছুঁয়ে গেল। লাইব্রেরির বাতাস ভারী হয়ে আছে। নীলার বুক ধুকপুক করছে। সে চোখ তুলে অভ্রর দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, আমার সাথে ফ্লার্ট করছো? ভয় লাগছে না তোমার? অব্র এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে নীলার আরো কাছে এসে কণ্ঠটা নামিয়ে বলে, ভয় না, আপনাকে দেখলে ভয় না, আদর করতে মন চায়। নীলা চমকে তাকায়। অব্র খুব আলতো করে নীলার কাঁধে হাত রাখে। জোর নয়, দাবিও নয়। ফ্ল্যাট না ম্যাডাম, সত্যি বলছি, আপনি ছাড়া আমার চলবে না। এইসব কথা বলো না অভ্র, প্লিজ। ঠিক আছে, যদি কষ্ট লাগে আমি থামবো। আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড না। জানি, গার্লফ্রেন্ড বানানোর ইচ্ছাও নাই। তাহলে? বউ বানানোর ইচ্ছা আছে, সময় নিয়ে, সম্মান দিয়ে। আর আদর তা তখনই যখন আপনি নিজে চাইবেন। নীলা স্তব্ধ হয়ে যায়। কোনো উত্তর আসে না। লাইব্রেরির নীরবতায় শুধু দুজনের নিঃশ্বাস শোনা যায়। এই ছেলে ভয়ঙ্কর, কারণ জোর করে না, কথা দিয়ে কাঁপিয়ে দেয়। লাইব্রেরির নীরবতার মধ্যে অব্র ধীরে এক পা এগিয়ে আসে। নীলার খুব কাছে, এত কাছে যে দুজনে নিঃশ্বাস একে অপরের গায়ে এসে লাগে। অব্র নরম গলায় বলে, আপনি সত্যি করে বলুন তো, আমার কাছে এলে কি আপনার খারাপ লাগছে? নীলা কিছু বলে না, চোখ নামানো। বুকের ভেতর অস্থিরতা। অব্র হালকা হাসে। সেই হাসিতে আত্মবিশ্বাস। আমি জানি খারাপ লাগছে না, খারাপ লাগলে তো এতক্ষণে আপনি রণক্ষেত বানিয়ে দিতেন। নীলা ঠোঁট কামড়ে ধরে, শরীরের ভারসাম্য হারাতে বসে। অব্র ধীরে নীলার কপালের কাছে মুখ আনে। খুব আলতো স্পর্শ। আপনি নিজেই তো আমাকে থামাচ্ছেন না। তোমার কাছে এলে আমি ঠিক থাকতে পারছি না অভ্র, তোমার ছোঁয়ায় আমি বেসামাল হয়ে যাচ্ছি। অব্রর চোখ গাঢ় হয়ে ওঠে। সে নীলাকে খুব কাছ থেকে দেখে। তারপর বাঁকা হেসে বলে, আমি তো তাই চাই সোনা, আপনি আমার কাছেই বেসামাল হন। পাগল না হলে ভালোবাসা হয় নাকি? নীলা কিছু বলে না, শুধু চোখ তুলে তাকায়। আর সেই তাকানোতেই দুজনেই বুঝে যায় এই আগুন এখন আর সহজে নিভবে না। এক সপ্তাহের প্রস্তুতির পর সেই দিন এলো। প্রতিযোগিতা শুরু হতে আর বেশি সময় নেই। পুরো ভার্সিটি জুড়ে উত্তেজনা। সিনিয়র ও জুনিয়র টিম সবার চোখে উৎসাহ, মুখে অস্থিরতা।
অব্র আর নীলা একসাথে স্টেজের পাশে দাঁড়িয়ে আছে, চোখে একরাশ দৃঢ়তা, ভেতরে হালকা স্নায়বিক উত্তেজনা। এই একটাই সুযোগ, আমাদের অবশ্যই জিততে হবে। ভয় নেই, আমরা একসাথে আছি। যেখানে আপনার বুদ্ধি আর আমার সমর্থন, জয় তো পাকা। নীলা চোখে চোখ মিলিয়ে হালকা মাথা নেড়ে সম্মতি দেয়। প্রিন্সিপাল স্যার মাইক হাতে সামনে দাঁড়ালেন। শুরু হলো সিনিয়র জুনিয়র কুইজ প্রতিযোগিতা। উভয় দলের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি আছে। নিয়ম মেনে খেলো, সততা, বুদ্ধি আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব মিলিয়ে আমরা বিজয়ী চাই। শান্ত থাকুন, শুধু মনে রাখবেন প্রশ্ন পড়া, দ্রুত উত্তর দেওয়া এবং আমাদের টিমও একসাথে। ঠিক আছে, আমরা একসাথে। কোনটি ভার্সিটির পুরাতন প্রতীকের অংশ? সেটি, হ্যাঁ, শেরি বাংলা মূর্তির ছবি। ঠিক উত্তর। সবার চোখ কপালে। নীলা অব্রকে একটু হালকা হাসি দিয়ে দেখে। পরবর্তী প্রশ্ন। নীলা হাত তোলে। ভার্সিটির প্রতিষ্ঠা বর্ষ 1952। অব্র পাশ থেকে খুঁজে দেখে, হালকা মাথা নেড়ে সম্মতি জানায়। প্রতিযোগিতা এগোচ্ছে। উত্তেজনা, খেলা, বুদ্ধি সব মিলিয়ে স্টেজের আলো আর ভিড়ের গুঞ্জনও যেন দূরে। অভ্র আর নীলা একে অপরের দিকে হালকা তাকাচ্ছে, চোখে শুধু জয়, মনে টান। দুইজনের সঙ্গতি, চোখে চোখ মেলানো, সব মিলিয়ে যেন প্রতিটি উত্তর নিশ্চিত। অন্য দলের ছেলেমেয়েরা প্রশ্ন পড়ার আগেই অভ্র নীলার উত্তর। ভিড়ের মধ্যে হাহাকার। প্রতিযোগিতায় শেষে প্রিন্সিপাল মাইকে ঘোষণা করলেন। ফলাফল ঘোষণা করা হলো। বিজয়ী হলো অভ্র আর নীলার দল। ভিড় চুপচাপ। ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা হতভাগ, কেউ সামলে নিতে পারছে না। অভ্র নীরদ চোখে নীলাকে ছোট্ট হাসি দিল। দেখলেন, বলেছিলাম একসাথে থাকলে জেতা যায়। হ্যাঁ, একসাথে আমরা। আজকের কুইজ শুধু জয় নয়, একে অপরের উপর বিশ্বাস আর প্রস্তুতির পুরস্কার। অভ্র আর নীলা একে অপরের দিকে তাকায়, চোখে শুধু আনন্দ, মুখে ছোট্ট হাসি। ভিতরে এই জয়টুকু কুইজের নয়, এক সপ্তাহ ধরে তাদের একে অপরের সঙ্গে যে বন্ধন তৈরি হয়েছে সেটা নিঃশব্দ স্বীকৃতি। ভিড় থেকে হালকা শোরগোল উঠে, কিন্তু তাদের জন্য এখন শুধু এক শান্তি, একসাথে তারা জিতেছে। কুইজ শেষ। পুরো ভার্সিটির উত্তেজনা এখনো বাতাসে ভেসে আছে। অভ্র আর নীলা একসাথে বাইরে বের হচ্ছে। রাস্তার আলোর নরম আলো দুজনের উপর পড়ে। অভ্র হালকা হেসে নীলার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, ভুলে গেলেন নাকি? তোমাকে ভোলা যায় নাকি? ভুলতে চাইলেও পারবেন না, মনে নামটা গেঁথে দিব। সিনিয়রের সাথে প্রেম করতে ভয় লাগে না? না সোনা, ভয় পেলে কি ভালোবাসতাম? এই ছেলে একটু বেশি ডেঞ্জারাস। কিন্তু তার সাহস দেখলে মনে হয় ভয় আর লজ্জা মিলেও হারিয়ে যায়। অভ্র আবার একটু এগিয়ে নীলার কাঁধে হাত রাখে। চিন্তা করবেন না, আমরা একসাথে থাকবো সব সময়। ঠিক আছে। রাত গভীর, সব আলো নিস্তব্ধ। হঠাৎ নীলার ফোন বাজে। স্ক্রিনে অভ্রের নাম দেখা যায়। সে ধীরে ফোন ধরে। কি করছেন ম্যাডাম? কি আর করব, পড়ছি। শুধু পড়লেই হবে? কিন্তু আমাকে একটু সময় দিন। কি সময় চাও মিস্টার? আদর করতে চাই। এই ছেলে আবার ঠিকই জানে আমার দুর্বল জায়গা। শুধু কিছু মুহূর্ত আপনার সঙ্গে কাটাতে চাই। ঠিক আছে, তবে পড়াশোনা শেষ হয়ে গেলে। সোনা, আমি অপেক্ষা করতে পারি, কারণ সময় না থাকলে আদরও তো অর্ধেক আনন্দ হয়। ঠিক আছে, কিন্তু শুধু একটু। ধন্যবাদ সোনা। রাত গভীর, ঘরের বাতাস নীরব, শুধু ঘড়ির টিকটিক শোনা যায়। হঠাৎ ব্যালকনির দরজা আস্তে খোলা হলো। অভ্র ধীরে ধীরে ভিতরে ঢুকলো। নীলা চোখ বড় করে তাকালো। এত রাতে তুমি এখানে? তুমি তো বলেছিলে পড়ার পরে সময় দেবে, এখন তোমার পড়া শেষ, এখন ভালোবাসার সময়। নীলা কিছুক্ষণ চুপ, হৃদয় ধুকপুক করছে, হাতটা অচেতন ভাবে বুকের কাছে। অভ্র এক ধরনের আলতো হাসি দিয়ে নীলার পাশে বসে। এখন কোনো কথা না, শুধু আদর। নীলা ধীরে চোখ নামিয়ে শ্বাস নেয়। ভেতরে এক অদ্ভুত উত্তেজনা, হৃদয়ে দ্রুত ধক ধক। ঠিক আছে, তবে শুধু কাছাকাছি। অভ্র হালকা হাসি দিয়ে সামান্য কাছাকাছি আসে। দুজনের হাত মিলিত হয়, চোখে চোখ মিলছে, নিঃশ্বাস খারো। অভ্র ধীরে ধীরে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা খামচে ধরলো অভ্রের শার্ট। অভ্র নীলাকে বিছানায় নিয়ে শুইয়ে দিল।
তারপর নীলার উপর উঠে কিস করতে লাগলো। নীলার নিঃশ্বাস আটকে আসছে। অভ্র থামলো না। নীলার জামার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিল। নীলা কেঁপে উঠল। অভ্র দীর্ঘ 20 মিনিট কিস করার পরে ছেড়ে দিল নীলাকে। দুজনেই হাঁপাচ্ছে। অভ্র নীলার কানের কাছে মুখ নিয়ে বলল। নাইস টেস্ট সোনা। নীলা লজ্জা পেয়ে মুখ লুকালো অভ্রের বুকে। রাতের নিস্তব্ধতা ঘরে ভেসে আছে। শুধু দুজনের নিঃশ্বাস, চোখে চোখ মেলানো আর মন থেকে মন মেলানোর অনুভূতি। অভ্র ধীরে নীলার হাত ধরে বলল। তোমাকে ছাড়া থাকতে পারছি না সোনা। নীলা হঠাৎ তার গলা জড়িয়ে ধরে তাকালো। নীলার ভালো লাগে অভ্রর কাছে থাকতে। নীলা বলল। আমিও তোমার সাথে থাকতে চাই। আমরা যে গরিব, তোমার বাবা মা মেনে নেবে তো? আমি তো গরিব বড়লোক দেখে ভালোবাসিনি। আমি শুরু থেকেই তোমাকে চাই। সোনা, এই কথাটা আমার জন্য অনেক বড়। যেখানে তুমি আমার সঙ্গে থাকো সেখানে আর অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আমাদের পথ সহজ না হতে পারে, কিন্তু আমরা একসাথে লড়বো। একসাথে সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে পারি। রাতের সেই নিস্তব্ধতা দুজনের জন্য এক অনন্য শান্তি নিয়ে আসে। পরের দিন সকালে অভ্র পড়াশোনার মাঝে হঠাৎ ফোন বাজে। স্ক্রিনে মায়ের নাম। অভ্র ফোন ধরল। কণ্ঠে উষ্ণতা। হ্যালো মা, কেমন আছো? ভালো বাবা, তুই কেমন আছিস বাবা? কিছু খেয়েছিস তো? মা চিন্তা করো না, আমি ঠিক আছি। তোমার কথা ভাবছি, খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আসলেই? হ্যাঁ মা, কিছুদিন পরে। এখন আগে সব ব্যবস্থা ঠিক করে নেই, নিজের শান্তি, তোমার স্বাচ্ছন্দ্য সব ঠিকঠাক করে তারপরই। তুমি তো সব সময়ই ভেবে কাজ করো বাবা, তোমার জন্য আমি দোয়া করি। ধন্যবাদ মা, তোমার দোয়া আমার কাছে সবচেয়ে বড় শক্তি। গেটে অভ্র কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। চোখে উষ্ণতা, মনে শান্তি। চোখে আছে গভীর কোনো রহস্য। খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। সকালবেলা ডাইনিং টেবিলে নীলা চুপচাপ বসে খাচ্ছে। মাথার ভিতরে হাজারটা ভাবনা ঘুরছে, কিন্তু মুখে তার ছাপ নেই। হঠাৎ নীলার বাবা খবরের কাগজ নামিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন। মা, তোমার জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। না বাবা, না করে দাও। আমি এখন বিয়ে করব না, পরে করব। পরে কেন? ছেলেটা খুব ভালো, বড় বিজনেস আছে, নামকরা পরিবার। বড়লোক দিয়ে কি করব বাবা? আমার ভালো মানুষ চাই। কিরে, তুই না কিছুদিন আগেই বলছিলি বড়লোক ছাড়া বিয়ে করবি না? তখন না বুঝে বলেছি মা। দেখ মা, একটা কথা পরিষ্কার করে বলছি, আমি কখনো কোনো গরিব ছেলেকে মেনে নিব না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। নীলার বুক ধুকপুক করতে লাগলো। তবু সে মাথা নিচু না করে বাবার দিকে তাকিয়ে বলল। আমি যাকে ভালোবাসি সে গরিব বাবা। কি বলছিস নীলা? বাবা চেয়ার ঠেসে উঠে দাঁড়ালেন। চোখে রাগ, কণ্ঠে কঠোরতা। মেয়ের কথায় মাথায় আগুন ধরে গেল। এসব আবেগী কথাই বাড়িতে চলবে না। ভেবে দেখ, তোর ভবিষ্যৎ নিয়ে আমি কোনো ঝুঁকি নেব না। নীলা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। মনে মনে শুধু তার একটাই কথা ঘুরছে, ভালোবাসা কি শুধু বড়লোকের অধিকার? ডাইনিং টেবিলে নীরবতা নেমে এলো। ডাইনিং টেবিলের চারপাশে থমথমে নীরবতা। বাতাসটাও যেন ভারী হয়ে আছে। হঠাৎ নীলা শক্ত করে চামচ নামিয়ে রেখে মাথা তুলে বলল। বিয়ে করলে আমি ওকেই করব। ঘরের ভেতর যেন বজ্রপাত হলো। নীলার বাবা চোখ রাঙিয়ে বললেন। কিছুতেই না, আমার কথাই শেষ কথাই বাড়িতে। আমিও তোমার মেয়ে বাবা, আমিও আমার কথা এক চুলও নড়াবো না। নীলা, এভাবে কথা বলিস না, বাবার রাগ বাড়াস না। মা, আমি আমার জীবন নিয়ে কথা বলছি। ভালোবাসা কি আমার অধিকার না? ভালোবাসা দিয়ে সংসার চলে না। টাকা লাগে, অবস্থান লাগে, সম্মান লাগে। সম্মান মানুষে হয় বাবা, টাকায় না। আমি যাকে ভালোবাসি সে সৎ, সে ভালো মানুষ। এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। একদম এসব আবেগী কথা শুনবো না। এই বিয়ে আমি মেনে নেব না। তাহলে জেনে রাখো বাবা, এই সিদ্ধান্ত থেকে আমি এক পাও পিছাবো না। মা অসহায় চোখে কখনো নীলার দিকে, কখনো বাবার দিকে তাকালেন। তোমরা দুজনেই থামো প্লিজ। কিন্তু তখন আর থামার জায়গা নেই। একদিকে বাবার সামাজিক অহংকার, আরেকদিকে মেয়ের ভালোবাসার জেদ। ঘরের ভিতর যুদ্ধ লেগে গেছে। রক্তের সম্পর্ক আর হৃদয়ের টানের যুদ্ধ। নীলা মনে মনে একটাই কথা বলছে, এই লড়াই সে হারবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ঘরের ভেতর এখনো সেই ঝগড়ার রেশ রয়ে গেছে।
নীলা নিজের রুমে বসে আছে, চোখ লাল, বুকের ভেতর আগুন জমে আছে। হঠাৎ দরজার সামনে বাবার কণ্ঠ শোনা গেল। নীলা শোন, সন্ধ্যায় ছেলে আসবে দেখতে, রেডি হয়ে থেকো। কি বলছো বাবা? কিছুতেই না, আমি অব্রকে ভালোবাসি। এ বাড়িতে সব ভালোবাসার নাটক চলবে না, আজই সব শেষ হবে। আমি বলেছি না আমি ওই ছেলেকে বিয়ে করব না। বেশি বাড়াবাড়ি করো না, আজই তোমার বিয়ে দিয়ে দিব আমি। নীলার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। সে এক পা এগিয়ে এসে বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, জোর করে বিয়ে দিতে পারবে না বাবা। এই যুগে দাঁড়িয়ে আমার জীবন নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই। নীলা থাম, বাবার সাথে তুই কথা বলিস না। মা, আমি অন্যায় কিছু চাইছি না, আমি শুধু আমার ভালোবাসাকে চাইছি। এই ভালোবাসা আমার কাছে মূল্যহীন, আমি যা করছি তাই হবে। না বাবা, এই বিয়েতে আমি রাজি হব না। জীবনটা আমার, সিদ্ধান্তটাও আমার। ঘরের ভেতর আবার সেই ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। মা অসহায়, বাবার আগে ফুঁসছেন, আর নীলা নিজের ভালোবাসার জন্য একা দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। বাবা রুম ছেড়ে বেরিয়ে যেতেই নীলা দরজাটা ভেতর থেকে আটকে দিল। বুক ধরফর করছে, হাত কাঁপছে, চোখে জল জমে উঠেছে। আর এক মুহূর্তও দেরি না করে সে ফোনটা তুলে নিল। ডায়ালে ভেসে উঠল অভ্রের নাম। হ্যালো নীলা, কি হয়েছে? কণ্ঠটা কাঁপছে কেন? অব্র, বাবা জোর করে আমার বিয়ে দিতে চাচ্ছে। আজই ছেলে আসবে দেখতে। কি বলছো? আজই? আমি তোমাকে ছাড়া বাঁচবো না অব্র। আমি কাউকে বিয়ে করব না, কাউকেই না। নীলা, তোমার বাবা তো আমাকে কোনোদিনই মানবে না। আমি গরিব, আমার কিছুই নেই। তাতে আমার কিছু যায় আসে না। আমি বড়লোকের জীবন চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি পালিয়ে যাব তোমার সাথে। নীলা, ভেবে বলছো তো? তুমি কি সত্যি আমার সাথে থাকতে পারবে? আমার কষ্ট, আমার অনিশ্চিত জীবন সব সহ্য করতে পারবে? পারবো, শুধু তুমি থাকলেই হবে। তোমার পাশে থাকলে সব কষ্ট সহজ হয়ে যাবে। তুমি জানো না নীলা, এই কথাগুলো শুনে আমি কতটা শক্তি পাচ্ছি। তাহলে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। কথা দিচ্ছি, তোমার হাত ছেড়ে আমি কখনো যাব না। ঘরের ভেতর নীরবতা, দরজার ওপাশে সমাজ, পরিবার, বাধা, আর দরজার ভেতরে শুধু একটাই সিদ্ধান্ত, ভালোবাসার জন্য সব ছেড়ে দেওয়ার সাহস। নীলা ফোনটা বুকে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, চোখে জল, কিন্তু মুখে ভয় নেই। অন্যদিকে মেসেজ ছোট ঘরে অব্র ফোন নামিয়ে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের অন্ধকারে চোখ স্থির, মুখে অচেনা দৃঢ়তা। খেলা তো এবার শুরু হবে সোনা, দেখতে থাকো কি হয়। তার চোখে আর সেই সহজ হালকা হাসি ছেলেটা নেই, আছে দায়িত্ব, জেদ আর ভয়ঙ্কর রহস্য। অব্র চেয়ারে বসে গভীর শ্বাস নিল। আমি গরিব হতে পারি, কিন্তু দুর্বল নই। এবার আমার অধিকার আমি আদায় করে নিব। সে ফোন তুলে কয়েকটা নাম স্ক্রলে রেখে থামলো, একটু ভেবে ফোনটা নামিয়ে রাখলো আবার। এই লড়াইয়ে তাড়াহুড়ো নয়, সময়, বুদ্ধি আর ধৈর্য লাগবে। অন্যদিকে নীলা নিজের রুমে বসে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়, চোখে জল, কিন্তু ভয় নেই। অব্র যদি বলে শুরু হবে, তাহলে কিছু একটা হবেই। রাতের শহর নিঃশব্দ, রাস্তার বাতিগুলো একটার পর একটা পেছনে পড়ে যাচ্ছে। নীলার হাত শক্ত করে ধরে অব্র এগিয়ে চলেছে। নীলার বুক ধরফর করছে, কিন্তু চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক শান্ত দৃঢ়তা। একটা ছোট্ট কাজে অফিসের সামনে এসে তারা থামে। ভেতরে হালকা আলো জ্বলছে। অভ্র একবার নীলার দিকে তাকায়। নীলা, এখনো সময় আছে, পরে কোনো আফসোস হবে না তো? নীলা অভ্রর হাতটা আরো শক্ত করে ধরে, যেন এই হাতটাই তার ভরসার জায়গা। নীলা চোখে চোখ রেখে ধীরে বলে, তুমি পাশে থাকলে কোনো আফসোস হবে না। আমি সব জেনে সব বুঝে এসেছি। তাহলে চলো, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। ওরা ভেতরে ঢুকে। ছোট ঘর, টেবিলের উপরে কাগজপত্র। কাজী সাহেব চশমা ঠিক করে তাকান। তোমরা কি স্বেচ্ছায় এই বিয়েতে সম্মত? হ্যাঁ। আমিও। পাশে দাঁড়িয়ে তাদের দুজন বন্ধু আর বান্ধবী, চোখে বিস্ময়, মুখে মিশ্র অনুভূতি। কেউ নীরবে হাসছে, কেউ চোখ মুছছে। তোরা সত্যি বিয়ে করে ফেলবি, কিন্তু জানিস সাহসের জন্যই তো ভালোবাসা টিকে থাকে। ভয় পাস না, আজ থেকে তুই একা না। কাগজে সই হয়, কলমের আঁচড়ে দুটো নাম পাশাপাশি বসে যায় একসাথে, চিরদিনের জন্য। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী।
নীলা চোখ বন্ধ করে একবার দীর্ঘ শ্বাস নেয়। মনে হয় বুকের ভিতরে সব ভয় একসাথে বের হয়ে গেল। অব্র, আমি আছি। কাজী অফিসের ভেতর তখনও নীরবতা। সই শেষ, দোয়া শেষ। নীলা আর অভ্র পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরা, চোখে একে অপরের ভরসা। হঠাৎ বাইরে গাড়ির ব্রেকের বিকট শব্দ, তারপর একসাথে অনেক মানুষের পায়ের শব্দ। দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। নীলার বাবা লোকজন নিয়ে ভেতরে ঢুকে পড়লেন। চোখ লাল, মুখ শক্ত। চারপাশ একবার তাকিয়ে তার চোখ গিয়ে আটকে গেল টেবিলের কাগজের সই, কাজীর সামনে বসা নীলা, অভ্র। এইসব কি হচ্ছে? নীলা চমকে উঠল, কিন্তু অভ্রর হাত ছেড়ে দিল না। বাবা কাঁপতে কাঁপতে সামনে এসে অভ্রর দিকে আঙ্গুল তুলে বললেন, এই ছেলেটাকে পুলিশে দেব। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে। লোকজন ফিসফিস করতে লাগলো। বন্ধু বান্ধবীরা থমকে গেল। নীলা এক পা এগিয়ে এসে শক্ত গলায় বলল, না বাবা, কিছুই করবে না। তুই থাম। এই ছেলেটা তোর জীবন ধ্বংস করেছে। কেউ আমার জীবন ধ্বংস করেনি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমার সম্মতি ছাড়া আমার ইজ্জত মাটিতে মিশিয়ে। ইজ্জত আমার জীবনের চেয়েও বড় হতে পারে না বাবা। আমি কারোর জোরে আসিনি, আমি ভালোবেসে বেছে নিয়েছি। আঙ্কেল, আমি কোনো অন্যায় করিনি। নীলাকে আমি সম্মান দিয়েই বিয়ে করেছি। চুপ, তুই কথা বলবি না। রাগারাগি করো, আমাকে যা বলার বলো, কিন্তু ওকে কিছু বলবে না, ও আমার স্বামী। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। স্বামী শব্দটা যেন সবার বুকে আঘাত করলো। বাবা স্তব্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে রইলেন। মা পিছনে দাঁড়িয়ে চোখ মুছছেন। নীলা ধীরে বলল, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে বাবা, এখন শুধু রাগ আর অভিমান আছে, কিন্তু অন্যায় কিছু হয়নি। বাবা কিছুক্ষণ কিছু বললেন না, শুধু কঠিন চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, আর সেই ছেলের দিকে যে তার মেয়ের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের অংশ হয়ে গেছে। এই কাজী অফিসে আজ শুধু বিয়ে হয়নি, একটা পরিবারের অহংকার আর একটা মেয়ের ভালোবাসার মুখোমুখি দাঁড়ানো শুরু হলো। কাজী অফিসের ভেতর বাতাসটা ভারী হয়ে আছে। বাইরের লোকজনের ফিসফাস, ভেতরে চাপা উত্তেজনা। নীলার মা চোখ ভেজা অবস্থায় এগিয়ে এসে নীলার হাত ধরলেন। তুই এমনটা করলি কেন মা? একবারও ভাবলি না আমাদের কথা? আমার কিছু করার ছিল না মা, তোমরা কেউ আমাকে বোঝোনি। আমি কতবার বলেছি আমি কাউকে ভালোবাসি। কিন্তু এভাবে পালিয়ে বিয়ে সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? সমাজ আমার জীবনটা বাঁচাবে না মা, আমি বাঁচতে চেয়েছি, তাই এই সিদ্ধান্ত। তাই বলে গরিব ছোটলোক ছেলেকে বিয়ে করবি? আমার সম্মান, আমার অবস্থান সব শেষ করে দিলি। অব্র কিছু বলতে গিয়েও থেমে গেল, কিন্তু নীলা এক মুহূর্ত চুপ থাকলো না। বাবা, সাবধানে কথা বলো, ও আর শুধু একটা ছেলে না, ও আমার স্বামী। ঘরের ভেতর হঠাৎ তীব্র নীরবতা। স্বামী শব্দটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। বাবার আগে কাঁপতে কাঁপতে বললেন, এই সম্পর্ক আমি মানি না, আজও না, কোনোদিনও না। মানো আর না মানো বাবা, আমার জীবনের সিদ্ধান্ত বদলাবে না। তুই আজ আমার সব শেষ করে দিলি। একটা গরিব ছেলের জন্য নিজের বাবা মাকেই ছাড়লি। আমি কাউকে ছাড়িনি বাবা, আমি শুধু ভালোবাসাকে আঁকড়ে ধরেছি। থামো তোমরা দুজনে, এভাবে ঝগড়া করলে কিছুই ঠিক হবে না। কিন্তু তখন আর থামার জায়গা নেই। বাবা আর মেয়ের মধ্যে জমে থাকা অহংকার আর অভিমানের বিস্ফোরণ শুরু হয়ে গেছে। নীলা অভ্রর হাত শক্ত করে ধরল। অভ্র নিচু স্বরে বলল, ভয় পেও না, আমি আছি। এই কাজী অফিসে শুধু বিয়ে নয়, আজ এক পরিবারের ভাঙনের শব্দও স্পষ্ট হয়ে উঠল। ভালোবাসা জিতেছি ঠিকই, কিন্তু তার মূল্য দিতে হচ্ছে আগুনের ভেতর দিয়ে হেঁটে। কাজী অফিসের ভেতরে তখন টানটা নীরবতা, সবাই শ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। নীলার মা ধীরে ধীরে নীলার বাবার দিকে এগিয়ে এলেন, গলায় অনুরোধ, চোখে অসহায়তা। শুনুন, যা হবার হয়ে গেছে, এখন আর জেদ করে লাভ কি? মেয়েটাকে মেনে নিন। কিছুতেই না, কিছুতেই না বলছি। কেন এমন করছেন? ও তো আপনারই মেয়ে। জানো কেন? আমার আদরের বোন ঠিক এই কাজটাই করছিল। তখন আমার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এক ফোঁটাও মায়া দেখায়নি। তিনি এক মুহূর্ত থামলেন, তারপর আরো কঠোর গলায় বললেন, আমি তো সেই রক্তেরই মানুষ, আমি কিছুতেই এটা মানবো না। এই কথাগুলো শুনে নীলার বুকের ভেতর যেন সব ভেঙে চুরমার হয়ে গেল। বাবা, কিন্তু বাবার চোখে কোনো নরম ভাব নেই, শুধু পুরনো ক্ষত, অহংকার আর সমাজের ভয়। এই মুহূর্তে অভ্র এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু কথাগুলো তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। অভ্রর চোখে মুহূর্তেই আগুন জ্বলে উঠল।
তার চোয়াল শক্ত, হাত মুঠো হয়ে গেল। অভ্র ধীরে কিন্তু ভয়ঙ্কর শান্ত গলায় বলল, আঙ্কেল, একটা ভুলের শাস্তি কি প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হয়? আপনার বোন অন্যায় করেনি, নীলাও করেনি। ভালোবাসা কোনো অপরাধ না। চুপ, তুই আমাকে নীতি শেখাবি? ওকে কিছু বলবে না বাবা, এই আগুন তুমি আমার মধ্যে জ্বালিয়েছো। প্লিজ এইভাবে সব ভেঙে ফেলো না। কিন্তু তখন আর থামার জায়গা নেই। একদিকে বাবার পুরনো ক্ষত আর অহংকার, আর একদিকে মেয়ের বর্তমান ভালোবাসা আর ভবিষ্যৎ। অভ্র নীলার হাত শক্ত করে ধরল, তার চোখে আগুন কিন্তু কণ্ঠে দৃঢ়তা। নীলা একা না, যদি পুরো পৃথিবীও বিপক্ষে দাঁড়ায় আমি আছি। এই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল এই লড়াই শুধু মেয়ের বিয়ে নিয়ে না, এই লড়াই অতীত আর বর্তমানের ভয় আর ভালোবাসার। আর এই আগুন এখন আর সহজে নিভবে না। কাজে অফিসের ভেতরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। এক মুহূর্ত আগেও যেখানে তর্ক আর কান্নার শব্দ ছিল, সেখানে এখন শুধু চাপা উত্তেজনা। অভ্র ধীরে নীলার দিকে তাকালো, চোখে কোনো দ্বিধা নেই, নেই ভয়। সে নীলার হাতটা শক্ত করে ধরল। নীলা চমকে তাকালো। অব্র, চলো। নীলা বুঝে গেল এই চলো এর মানে কি। সে আর একবার মায়ের দিকে তাকালো। চোখে জল কিন্তু সিদ্ধান্ত অটল। দুজন পাশাপাশি দরজার দিকে এগোতে লাগলো। নীলার মা হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলেন। থামাও ওকে, প্লিজ থামাও। এভাবে গেলে সব শেষ হয়ে যাবে, শুনছেন না? ও তো আমাদেরই সন্তান। নীলার বাবা একটুও নড়লেন না, চোখে কঠোরতা, মুখে পাথরের মতো ভাব। না, থামানোর দরকার নেই। মা কেঁপে উঠলেন। কি বলছো তুমি? ও বুঝুক জীবন কত কঠিন, ভালোবাসা দিয়ে সংসার চলে না। আমি কোনোদিনই মানবো না এই বিয়ে, কোনোদিনই না। এই কথাগুলো নীলার বুকের ভেতরে ছুরির মতো বিঁধল। সে দাঁড়িয়ে পড়ল, ঘুরে বাবার দিকে তাকালো। বাবা একবারও ভাবলে না আমি কি চাই? দেরি হয়ে গেছে মা। এই মুহূর্তে অভ্র থেমে গেল। সে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন আগুন, কণ্ঠ শান্ত কিন্তু ভেতরেই ঝড়। আঙ্কেল, আপনি আমাকে গরিব বলেন, ছোট লোক বলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই অহংকার খুব তাড়াতাড়ি গুড়িয়ে পড়বে। ঘরে থাকা সবাই শিউরে উঠল। এই ছেলের কথাই এমন ধার হবে কেউ বুঝতে পারেনি। আপনি আজ যেটাকে শক্ত ভাবছেন সেটাই একদিন আপনাকে একা করে দেবে। হুমকি দিচ্ছিস? না, আমি ভবিষ্যৎ বলছি। তারপর সে আবার নীলার হাত ধরল, এবার আরো শক্ত করে। চলো নীলা। নীলা আর কিছু বলল না, চোখের জল মুছেও না, শুধু বাবার দিকে একবার তাকালো, ভালোবাসা আর অভিমান মিশিয়ে। তারপর সে অভ্রর পাশে দাঁড়িয়ে দরজার বাইরে পা বাড়ালো। মা ভেঙে পড়ে চেয়ারে বসে পড়লেন। কান্নার শব্দে ঘর ভরে গেল। আর নীলার বাবা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, নিজের অহংকার আঁকড়ে ধরে। দরজা বন্ধ হয়ে গেল, আর সেই শব্দের সাথে সাথে শুরু হয়ে গেল এক নতুন যুদ্ধ। ভালোবাসা বনাম অহংকার, যার শেষ এখনো কেউ জানে না। সন্ধ্যার আলো নেমে এসেছে। শহরের এক কোনায় পুরনো কিন্তু পরিচ্ছন্ন একটা দোতলা বাড়ির সামনে এসে থামলো অভ্র। হাতে একটা ছোট্ট ব্যাগ, আর পাশে নীলা, চোখে ক্লান্তি তবু মুখে অদ্ভুত শান্তি। অভ্র তালা খুলে দরজাটা ঠেলে দিল। ভেতরে ঢুকেই নীলা থমকে দাঁড়ালো। ছোট একটা রুম, এক পাশে পুরনো কাঠের খাট, তার উপর পরিষ্কার চাদর, এক কোণে টেবিল, দুটো চেয়ার, জানালার পাশে ছোট্ট একটা আলমারি। সবকিছু সাধারণ কিন্তু গোছানো। নীলা ধীরে ধীরে চারপাশ দেখল, তার চোখে জল এসে গেল। এটাই কি এখন আমাদের ঘর? হ্যাঁ, বন্ধুই ঠিক করে দিয়েছে। ভাড়া বাসা, ছোট কিন্তু আমাদের। নীলা চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ তার বুকটা মোচড় দিয়ে উঠল। আমার জন্য তোমাকে কত ঝামেলায় পড়তে হলো অব্র, বাড়ি পরিবার সব ছেড়ে। সে অভ্রর দিকে ঘুরল, কথাটা শেষ করতে পারল না, চোখ ভিজে উঠল। অভ্র এগিয়ে এসে নীলার হাত ধরল, কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু দৃঢ়তা। ঝামেলা বলছো কেন? আমি তো তোমাকে চেয়েছি, তুমি আমার সিদ্ধান্ত। কিন্তু ভবিষ্যৎটা আমি ভয় পাচ্ছি। অভ্র জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। রাস্তার লাইটগুলো এক এক করে চলে উঠছে। সে শান্ত গলায় বলল, ভয় পাওয়াটাই স্বাভাবিক, আমিও ভয় পাচ্ছি। কিন্তু জানো, ছোট একটা চাকরি জোগাড় করে নিলেই সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আজ না হোক কাল।
তুমি নিশ্চিত তো কিভাবে থাকো? কারণ আমার পাশে তুমি আছো, আর তোমাকে নিয়ে আমি হাঁটতে পারি না। নীলা আর নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ অভ্রকে জড়িয়ে ধরল। আমি চেষ্টা করব অব্র, তোমার বোঝা হব না, একসাথে লড়বো। বোঝা না সোনা, তুমি আমার শক্তি। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। কোনো বিলাস নেই, কোনো বড় স্বপ্নের কথা নেই, শুধু দুজন মানুষ, একটু জায়গা আর একসাথে বাঁচার অদম্য ইচ্ছা। জানালার বাইরে বাতাস বইছে, ভেতরে নতুন জীবনের প্রথম রাত, অনিশ্চয়তায় ভরা, তবু ভালোবাসাই শক্ত। রাতটা আরো ঘন হয়ে এসেছে। ঘরের ভেতরে হালকা আলো জ্বলছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ দরজার শব্দে ফিরে তাকালো। অব্র হাতে 2 প্যাকেট খাবার নিয়ে ঢুকলো। মুখে হালকা ক্লান্তি, তবু চোখে যত্নের ছাপ। বাইরে খুব ভালো কিছু পাইনি, এই পাশের দোকান থেকে ভাত আর সবজি এনেছি, একটু কষ্ট করে এসবই খাও সোনা। আমার তো তোমার বাবার মতো সামর্থ্য নাই। কথাগুলো বলেই সে একটু থমকে গেল। মনে হলো নিজের কথাতেই কোথাও আঘাত পেয়েছে। নীলা ধীরে এগিয়ে এলো। চোখে কোনো অভিযোগ নেই, বরং নরম ভালোবাসা। এই কথা আর বলবে না। তুমি ভালোবেসে যা খাওয়াবে আমি তাই খাবো। সত্যি কোনো আফসোস নেই তো? একটুও না। ভালোবাসলে ডাল ভাতেই রাজকীয় লাগে। অব্র মুচকি হাসলো। টেবিলের উপর খাবারগুলো খুলে সাজালো। 2টো প্লেট, 2টো চামচ, সবই সাধারণ। দুজন পাশাপাশি বসে খেতে শুরু করলো। কিছুক্ষণ কোনো কথা নেই, শুধু চামচের হালকা শব্দ। হঠাৎ অভ্র বলল, লবণ একটু কম হয়ে গেছে মনে হয়। না, ঠিকই আছে। আজ সব কিছু স্বাদ আলাদা লাগছে। অভ্র তাকিয়ে দেখল নীলা মন দিয়ে খাচ্ছে। তার মুখে এক ধরনের শান্তি। ভয় লাগে না তোমার এত কিছু ছেড়ে এসে? আগে লাগতো, এখন আর লাগে না, কারণ আমি একা না। অভ্র চুপ করে রইল। গলার ভিতর কেমন যেন আটকে এলো। খাবার শেষ করে নীলা নিজেই প্লেটগুলো গুছিয়ে নিল। অভ্র থামাতে চাইলে সে বলল, আজ থেকে সব একসাথে, কষ্ট ও দায়িত্ব। রাত অনেকটা গভীর। আকাশে আধখানা চাঁদ, বাতাসে হালকা শীতলতা। নীলা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে কাঁধে ছড়িয়ে পড়েছে। চোখে দূরের অজানা চিন্তা। পেছন থেকে ধীর পায়ে অভ্র এগিয়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। বুকের সাথে বুক লেগে গেল। কি শোনা, কষ্ট হচ্ছে? নীলা একটু চমকে ওঠে, তারপর নিজেকে ছেড়ে দিল তার বুকে। এটাই এখন তার সবচেয়ে ভরসার জায়গা। তোমার কাছে থাকলে কোনো কষ্টই কষ্ট লাগে না। অভ্র চোখ বন্ধ করে নীলার গলায় মুখ ডুবিয়ে দিল। ভালোবাসার ছোঁয়ায় এক মুহূর্ত থেমে রইল সে। তারপর খুব আলতো করে গালে গলায় আদরের ছোঁয়া। নীলা হালকা কেঁপে উঠল। অজান্তেই অভ্রর চুল খামচে ধরল। শ্বাসটা একটু ভারী হয়ে এলো। অব্র, অভ্র ধীরে নীলাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখে চোখ, কথার দরকার হলো না। অভ্র খুব আস্তে করে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ভালোবাসায় নিঃশব্দ স্বীকারোক্তি। নীলা চোখ বন্ধ করে সে মুহূর্তে নিজেকে সঁপে দিল। ভয়ের বদলে ভরসা, অনিশ্চয়তার বদলে আপনজনের উষ্ণতা। অভ্র নীলাকে কোলে তুলে নিল। নীলা অবাক হলেও হাত দুটো শক্ত করে তার গলা জড়িয়ে ধরল। ভয় পাচ্ছ? না, তোমার উপর ভরসা আছে। অভ্র তাকে খুব যত্ন করে বিছানায় বসিয়ে দিল। দুজন পাশাপাশি বসে রইল কিছুক্ষণ। কোনো তাড়া নেই, কোনো শব্দ নেই, শুধু দুটো হৃদয়ের একসাথে ধুকপুক। অভ্র নীলার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, এই ছোট ঘরটা, এই জীবনটা, সবটুকু আমি তোমাকে দিয়ে সাজাতে চাই। আমি তো আগেই নিজের সবটা তোমাকে দিয়ে দিয়েছি। ঘরের ভেতর আলোটা হালকা, পর্দা দুলছে হালকা বাতাসে। অভ্র ধীরে নীলার দিকে ঝুঁকে এলো। কোনো তাড়া নেই, কোনো জোর নেই, শুধু অদ্ভুত এক টান। অভ্র আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ভালোবাসার কিস। নীলা প্রথমে একটু থমকে গেল, তারপর ধীরে চোখ বন্ধ করে সাড়া দিল। অভ্র ফিসফিস করে বলল, এভাবে তাকিও না সোনা, বুকটা কেমন করে ওঠে। তুমি না বললেই এমন কথা। অভ্র হালকা হেসে নীলার কপালে, তারপর গালের পাশে আদরে ছোঁয়া দিল। গলায় মুখ ডুবিয়ে খুব যত্নে তাকে কাছে টেনে নিল। জানো সারাদিন কত চাপ ছিল, কিন্তু তোমাকে কাছে পেলেই সব উধাও হয়ে যায়।
অব্র নীলার হাত দুটো নিজের মুঠোয় নিল, চোখে গভীরতা, কণ্ঠে দৃঢ়তা। আমি তোমাকে শুধু ভালোবাসতে চাই না নীলা, আমি দায়িত্ব নিতে চাই তোমার হাসি, কষ্ট, ভয় সব কিছুর। এই কথাটা তো শুনতে চেয়েছিলাম। অভ্র নীলার কপালে দীর্ঘ চুমু দিয়ে তাকে বুকে টেনে নিল। আস্তে আস্তে কিস করতে লাগলো নীলাকে। তারপর গলায় মুখ ডুবিয়ে কিস করতে করতে নিচে নামতে শুরু করলো। নীলা অভ্রর চুল খামচে ধরে আছে। অভ্র আর নিজেকে সামলাতে পারল না, সে ডুব দিয়ে দিল নীলার মাঝে। রাত ধীরে ধীরে আরো গভীর হলো, কিন্তু সেই ঘরের ভেতর ভালোবাসার আলো জ্বলতেই থাকলো। রাত অনেক গভীর, ঘরের বাতিটা নিভে আছে, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে। অভ্র ফোনটা কানে চেপে ধরে বারান্দার দিকে হেঁটে যায়। গলার স্বর নিচু, কিন্তু ভেতরের অস্থিরতা চাপা দেওয়া যাচ্ছে না। ও যখন জানবে আমি শুধু ওনাকে বোঝানোর জন্য ওকে ব্যবহার করেছি, তখন কি আমাকে ক্ষমা করবে রাহাত? তুই চাইলে অন্যভাবে লড়তে পারতি অভ্র। এভাবে সত্য জানলে মানুষটা ভেঙে পড়বে, ভীষণ কষ্ট পাবে সে। অভ্র চোখ শক্ত করে বন্ধ করে নেয়, কণ্ঠে জমে থাকা আগুন বেরিয়ে আসে। কষ্ট না দিলে ওরা বোঝে না রাহাত, বোঝানোই আসল। গরিবরাও মানুষ, এই কথাটা ওদের মাথায় ঢোকাতে হবে। কিন্তু নীলার কথা ভেবেছিস? সে তো তোকে বিশ্বাস করে। অভ্র কিছু বলতে চাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে নরম কিন্তু কাপা একটা কণ্ঠ ভেসে আসে। কার সাথে কথা বলছো এত রাতে? অভ্র চমকে উঠে ঘুরে দাঁড়ায়, ফোনটা এখনো হাতে। নীলা ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে প্রশ্ন, কণ্ঠে অজানা ভয়। কাকে কষ্ট দিতে চাও অব্র? তুমি কি বলছিলে এইসব? অভ্র ফোনটা কেটে দেয়। এক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে নীলার দিকে তাকায়। এত রাতে ঘুম ভাঙলো কেন সোনা? তোমার কথাগুলো শুনে ঘুম ভেঙেছে। কাকে ব্যবহার করার কথা বলছিলে? ঘরের ভেতর হঠাৎ বাতাস ভারী হয়ে যায়। অভ্র এক পা এগিয়ে এসে নীলার হাত ধরতে চায়, নীলা হাতটা টেনে নেয়। সত্যি বলো অব্র, আমি কি সেই মানুষটা যাকে ব্যবহার করা হচ্ছে? অভ্রের চোখে এক ঝলক দ্বন্দ্ব, ভালোবাসা আর পরিকল্পনার মাঝখানে আটকে থাকা এক মানুষ। অভ্র ধীরে বলে, নীলা, সব সত্য এখন বলা যাবে না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সত্যি বলো অব্র, আমি কি সেই মানুষটা যাকে ব্যবহার করা হচ্ছে? যেখানে সত্য লুকানো থাকে সেখানে ভালোবাসাও নিরাপদ থাকে না অব্র। দুজন মুখোমুখি দাঁড়িয়ে থাকে। রাত আরো গভীর হয়, আর সেই গভীরতায় ভালোবাসার পাশে প্রথমবারের মতো একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায়। ঘরের ভেতর নীরবতা জমে আছে। চাঁদের আলোয় দুজনের মুখ স্পষ্ট, একজন দ্বিধায়, একজন ভরসার খোঁজে। অভ্র ধীরে ধীরে নীলার সামনে এসে দাঁড়ালো, কণ্ঠ নিচু কিন্তু কথাগুলো দৃঢ়। পৃথিবীতে যত সত্যি থাকুক নীলা, সবচেয়ে বড় সত্যি একটাই, আমি তোমাকে ভালোবাসি। নীলা চোখ তুলে তাকায়, চোখে জমে থাকা প্রশ্নগুলো কাঁপতে থাকে। অভ্র এক কদম কাছে এসে বলে, তুমি শুধু এতটুকু বিশ্বাস করো, বাকিটা আমি দেখব। তোমার সামনে কোনো ঝড় এলে আমি ঢাল হয়ে দাঁড়াবো। নীলার বুকের ভেতর জমে থাকা ভয়টা ভেঙে পড়ে। সে আর কিছু না বলে হঠাৎ অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি তোমাকে বিশ্বাস করি অব্র, পুরোটা। অভ্র অবাক হয়ে নীলাকে জড়িয়ে ধরে আরো শক্ত করে, হাত বুলিয়ে দেয় তার চুলে। নীলা মাথা তুলে বলে, কিন্তু একটা কথা দাও, তুমি কখনো কষ্ট দিও না আমাকে, আমি ভাঙতে পারবো না। কষ্ট দিতে হয় সোনা, আমি তোমাকে আগলে রাখতে চাই আজীবন। নীলা অভ্রর বুকে মুখ লুকিয়ে রাখে। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে, কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, শুধু বিশ্বাসের উষ্ণতা। সকালের আলো জানালা গলে ঘরে ঢুকেছে। রাতের নীরবতা ভেঙে নতুন দিনের শুরু। নীলা গোসল সেরে ফ্রেশ হয়ে আসে, চুল ভেজা, মুখে ঘুমু ঘুমু ভাব, তবু চোখে অদ্ভুত একটা প্রশান্তি। বিছানায় আধশোয়া অভ্রর দিকে তাকিয়ে নীলা বলল, অব্র ওঠো না, আমার খুব খিদে লাগছে। অভ্র চোখ মেলে তাকায়, হালকা হাসি খেলছে ঠোঁটে। হঠাৎ নীলার হাতটা ধরে কাছে টেনে নিয়ে আসে। নীলা ভারসাম্য হারিয়ে অভ্রের বুকের কাছে এসে পড়ে। কেন সোনা, আদর বেশি হয়ে গেছে নাকি? এইসব বলো না, ওঠো তো। অভ্র নীলার কথাই না উঠে বরং তাকে আরো কাছে টেনে নেয়, গলায় মুখ ডুবিয়ে আলতো একটা আদরের ছোঁয়া দেয়। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, একটু অপেক্ষা করো। দ্রুত এসো কিন্তু। আমি বাজার করে আনবো সোনা,
আজ তোমার পছন্দের সব কিছু আনবো। তুমি থাকলেই আমার সব পছন্দ পূরণ হয়ে যায়। অভ্র দরজার দিকে যেতে যেতে একবার ফিরে তাকায়। চোখে দায়িত্ব, মুখে ভালোবাসা। সকালের আলোয় ছোট্ট ঘরটায় দুজনের স্বপ্নগুলো আরো একটু বড় হয়ে ওঠে। ওদিকে নীলার বাবার বাড়িটা অস্বাভাবিক নীরব। সকালের খাবার টেবিল সাজানো, কিন্তু থালাগুলো অক্ষতই পড়ে আছে। নীলার মা চুপচাপ চেয়ারে বসে আছে, চোখ দুটো ফোলা, সারা রাত কাদার ছাপ স্পষ্ট। বারবার খাবারের দিকে তাকাচ্ছে, কিন্তু এক গ্রাসও মুখে তুলছে না। বাবা ভারী পায়ে এসে পাশে বসে, গলার স্বরটা শক্ত রাখার চেষ্টা করলেও ভেঙে যাচ্ছে। খেয়ে নাও, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। খেতে পারছি না, আর বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেছে। নিজেকে শক্ত করো, ও নিজের সিদ্ধান্তে গেছে। ও আমার একমাত্র মেয়ে, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো তো? কোনোদিন ভাবিনি ও এভাবে চলে যাবে। বাবা মুখ ফিরিয়ে নেয়, চোখের কোণে জমে থাকা জল লুকানোর চেষ্টা। আমি না করেছি, অনেক বোঝাতে চেয়েছি কিন্তু কথা শোনেনি। তবুও তো ও আমাদেরই রক্ত, ভুল করলেও ও আমাদের মেয়ে। আর এই ভুলটাই আমি মেনে নিতে পারছি না। রাগ করো, অভিমান করো, কিন্তু এভাবে বুকের ভিতর পাথর জমিয়ে রেখো না। একদিন তো বুঝতেই হবে, ও সুখে থাকলে আমাদের হারটা সহ্য করা যায়। আমি শুধু চাই ও কষ্ট না পাক, কিন্তু আমি এখনো মানতে পারছি না। ঘরের ভিতর আবার নীরবতা নামে। একদিকে মায়ের না খাওয়া থালা, আরেকদিকে বাবার না বলা কষ্ট। নীলা না থাকলেও তার শূন্যতা পুরো বাড়িটা জুড়ে বসে আছে। সকালে রোদ একটু তির্যক হয়ে জানালা দিয়ে ঢুকছে। দরজা খুলতেই নীলা দেখতে পেল অব্র হাতে বাজারের ব্যাগ, পাউরুটি, কলা, আরেক ব্যাগে কিছু সবজি, ছোট একটা মাছ। নীলা একটু অবাক হয়ে তাকালো। এত কিছু আনলে কেন? খালি পেটে থাকলে আমার বউ রেগে যায়, তাই আগে হালকা কিছু, তারপর রান্না। এই দেখো, আবার বউ ডাকছো। তুমি পাউরুটি খাও, আমি রান্না শুরু করি। আমি একা খাবো কেন? তুমিও বসো। অব্র আর না বলল না। দুজন পাশাপাশি বসে পাউরুটি আর কলা খেলো। ছোট্ট টেবিল, সাধারণ খাবার, কিন্তু নীলার মনে হচ্ছিল অনেক বড় আয়োজন। খাওয়া শেষ হলে অব্র গামছা কাঁধে নিয়ে রান্নাঘরে ঢুকলো। নীলা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে। অব্র সবজি কাটছে, মাছ ধুচ্ছে, সবকিছুতেই অদ্ভুত যত্ন। নীলা হঠাৎ মন খারাপ করে বলল, জানো, আগে যদি মায়ের কথা শুনে রান্না শিখতাম, আজ তোমাকে একা করতে হতো না। মন খারাপ করছো কেন সোনা? আমাকে দেখে শিখো। চাকরি পেলে তো আমার রান্না করার সময় থাকবে না, তখন তোমাকেই সামলাতে হবে সব। তখন তুমি অফিস থেকে এসে বলতে খুব ক্ষুধা পেয়েছে। আর তুমি বলবে, এই নাও তোমার পছন্দের রান্না। নীলা চোখ নামিয়ে হালকা হাসলো। মন খারাপটা একটু একটু করে হালকা হয়ে গেল। ছোট ঘর, অল্প বাজার, কিন্তু তাদের কথার ভেতর ভবিষ্যতের একটা সংসার নিঃশব্দে গড়ে উঠতে লাগলো। রান্নার গন্ধে ছোট্ট ঘরটা ভরে গেছে। ভাত আর তরকারি টেবিলে উঠতেই দুজন পাশাপাশি বসে পড়ে। নীলা এক চামচ মুখে দিয়ে চোখ বড় বড় করে তাকায়। তুমি তো খুব ভালো রান্না করো অব্র। তোমার ভালো লাগছে, এইটাই আমার জন্য অনেক। নীলা তাকিয়ে থাকে ওর দিকে। এই সাধারণ মুহূর্তটাই যেন তার কাছে অসম্ভব দামি। ঠিক তখনই অভ্রর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে মা। অভ্র একটু থেমে কল রিসিভ করে। হ্যাঁ মা। কি করিস বাবা? খাচ্ছি মা। এত বেলা করে খাচ্ছিস কেন? বাজার করতে একটু দেরি হয়ে গেল মা। আমি বিয়ে করেছি। কি বলছিস বাবা হঠাৎ? অভ্র চোখ তুলে নীলার দিকে তাকায়। নীলা থমকে গেছে, শ্বাস আটকে আছে। অভ্র শান্ত গলায় বলে, ইচ্ছে হলো তাই মা। একটা কথাও বলবি না আমাকে? আমি তো কিছুই জানতাম না। জানি মা, কিন্তু বিশ্বাস করো আমি ভুল করিনি। নীলা অভ্রের দিকে তাকিয়ে থাকে, চোখে ভয় আর ভরসা একসাথে। ও পাশে মা দীর্ঘশ্বাস ফেলে। বৌমা কেমন আছে? ভালোই আছে মা, একদিন নিজেই তোমার সামনে এনে দাঁড় করাবো। তোমার মা রাগ করলো না? মায়েরা রাগ করে না সোনা, ওরা শুধু ভয় পায় সন্তানটা ঠিক আছে কিনা। নীলা মাথা নেড়ে চোখ মুছে নেয়। এই অজানা জীবনে ভালোবাসার সাথে সাথে দায়িত্ব ধীরে ধীরে বড় হয়ে উঠছে। খাওয়া শেষ হতেই অভ্র উঠে দাঁড়ায়, তার চোখে দৃঢ়তা, হাতে ছোট্ট ব্যাগ। সোনা, তুমি এখানে থাকো, আমি দেখি তো একটা চাকরি পাই নাকি। আচ্ছা যাও। ভালো থেকো।
আমার অপেক্ষা করবে না। আমি তো থাকবো, কোনো চিন্তা করো না। সোনা, যাই, আমি দ্রুত ফিরে আসব। অব্র শহরের রাস্তায় রাস্তায় ঘুরছে, চোখে এক ধরনের লক্ষ্যবোধ। বাজারের ভিড়ে চাকরির জন্য কোথাও হেঁটে হেঁটে সে নিজের পথ খুঁজছে। হঠাৎ একটি চমৎকার সুযোগ চোখে পড়ে। একটা চাকরি পেয়ে সে আনন্দে একটু লাফ দেয়। মনের ভেতরে ডাবল। ঠিক আছে, এটা দিয়ে শুরু করি। মনের ভেতরে ভাবল সেখানে কথা বলার পরে চাকরিটা হয়ে যাবে। দিনের শেষে অব্র এক রেস্টুরেন্টে রাহাতের সাথে দেখা করতে যায়। রাহাত ইতিমধ্যেই বসে আছে, হাতে কফির কাপ, চোখে বিরক্তির ছাপ। কি করছিস তুই অভ্র? নীলার বাবাকে বোঝাতে গিয়ে ওর সাথে এমন করলি কেন? মজা করছিস নাকি? রাহাত, বুঝেছিস না, নাটক করতে করতে আমি ওকে ভালোবেসে ফেলছি, আর তাই বিয়ে করে নিছি। কিন্তু তুই তো জানিস, যদি সত্যি জানতো সে। সত্যি জানলে ও আমাকে বিয়ে করতো না। এটা এমন কিছু যা শুধু আমি বুঝতে পারি। আমি জানি ওর জন্য এটা সঠিক সিদ্ধান্ত। তোর সাহস আছে অভ্র, শুধু এতটুকু বললি। ওকে ভালো রাখবি আশা করি। বিশ্বাস করো রাহাত, সব ঠিক হয়ে যাবে। এবার শুধু কাজ করব, ওর পাশে থাকব। বাকি সময়ের জন্য আমাদের গল্প। 1 মাস কেটে গেছে, কিন্তু নীলার শূন্যতা একটুও কমেনি সে বাড়িতে। ঘরের ভেতর বাতাস ভারী, রান্না করা খাবার ঠান্ডা হয়ে টেবিলে পড়ে আছে, কিন্তু নীলার মা এখনো থালার দিকে তাকায়নি। চেহারা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো ছাপ, শরীরটা যেন আর তার নিজেই নেই। নীলার বাবা পাশে বসে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, এভাবে শুধু শুধু শরীর খারাপ করছো কেন? খাও নাই কেন? নীলার মা হঠাৎ মাথা তুলে তাকালো, চোখে জমে থাকা সব কষ্ট এবার রাগ হয়ে বেরিয়ে এলো। শুধু শুধু তুমি বলছো শুধু শুধু সব তোমার জন্য হয়েছে, তোমার জেদের জন্য, তোমার অহংকারের জন্য। আমি তো কিছু ভুল করিনি, আমি শুধু চেয়েছি মেয়েটা ঠিক পথে থাকুক। ঠিক পথ? যদি সেদিন ওদের মেনে নিতে, আজ আমার মেয়েকে ছাড়া থাকতে হতো না। প্রতিদিন রাতে আমি ভাবি ও ঠিক মতো খাচ্ছে তো, ঘুমাচ্ছে তো, নাকি কষ্টে আছে। বাবা একটু থমকে গেল, কিন্তু মুখের কঠিন ভাব বদলালো না। মা চোখ মুছে দৃঢ় গলায় বলল, শোনো, আমি এক কথা পরিষ্কার করে বলছি, আমার মেয়েকে ফিরিয়ে না আনলে আমি না খেয়ে জীবন দিয়ে দেব। কি বলতে চাই সব? আমি মজা করছিলাম, ও আমার বুকের মানিক, ওকে ছাড়া আমি বাঁচবো না। ঘরের ভিতর নীরবতা নেমে আসে। বাবা প্রথমবারের মতো মুখ ফিরিয়ে নেয়, চোখের কোণে জমে ওঠা জল সে লুকোতে চায়। নীলার মা আবার চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু তার শেষ কথাগুলো পুরো ঘর কাঁপিয়ে দিয়ে যায়। একদিকে মেয়ের অভিমান, অন্যদিকে মায়ের অনশন, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বাবার ভাঙতে থাকা অহংকার। ঘরের বাতাসে রান্নার গন্ধ ভেসে বেড়াচ্ছে। আজ অব্র ছুটি পেয়েছে, তাই নীলা সকাল থেকে মনোযোগ দিয়ে রান্না করেছে। ছোট্ট টেবিলে ভাত, তরকারি, মাছ, সব সাজানো, সবই নিখুঁত, অব্রর পছন্দ মতো। অব্র হেসে তাকালো। সোনা, তুমি তো 1 মাসেই সব রান্না শিখে গেলে। তোমার জন্য তো শিখতেই হলো, কারণ এসব তোমার পছন্দ। রাহাতকে পাঠিয়েছি গ্রামে মাকে আনতে। ও, অনেক ভালো করেছো, আমার একা থাকতে ভালো লাগে না। ঠিক তখনই হঠাৎ কলিং বেল বাজলো। নীরবতা নেমে আসে। নীলা দরজার দিকে ধীরে ধীরে এগোতে লাগলো, কান্নার মতো হালকা কাঁপন হাতে ধরে। দরজা খুলতেই নীলা থমকে যায়। দূরে দাঁড়িয়ে আছে নীলার বাবা। নীলার চোখে ভয় আর রাগের মিশ্রণ। কিছুক্ষণ দুজন একে অপরকে চেয়ে থাকে। তুমি এখানে কি করছো? আমার মেয়েকে ভালো রাখতে পারছে নাকি? এই ঘর, এই জীবন আমি সব দেখতে চাই। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালো রেখেছি। ঘরের বাতাস ভারী, চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে নীলার বাবা। চোখে রাগ, গলায় তীব্রতা। তোর মতো ছোট লোক কিভাবে আমার মেয়েকে ভালো রাখবি? টাকা নেই, অবস্থান নেই, এসব দিয়ে কি করবি? ভালোবাসাই সব স্যার, টাকা তো শুধু মোহ মাত্র। যে ভালোবাসে সে সব দেখবে, সব বুঝবে। নীলা চল, আমি জানি তুই ভালো নেই, এভাবে এক অচেনা ছোট লোকের কাছে সুখী হওয়া সম্ভব নয়। না বাবা, আমি সুখে আছি, তুমি বোঝো না কেন? টাকাই জীবনে সব না। অভ্র নীরব দাঁড়িয়ে থাকে, শুধু নীলার হাত ধরে। নীলার চোখে অদ্ভুত এক দীপ্তি, মুখে দৃঢ়তা।
বাবা কিছুক্ষণ চুপ থাকে, হয়তো বুঝতে পারছে নীলার মনে অব্রর ভালোবাসা কোনো টাকার প্রভাব ছাড়া শক্তিশালী। নীলা ধীরে ধীরে অব্রর দিকে তাকায়, হাসি দিয়ে বলল, বাবা আমি ঠিক আছি, তোমার মতো কাউকে চাই না। ঘরের বাতাস আরো ভারী হয়ে আসে। বাবা কপালে ভাঁজ দিয়ে চোখে কঠিন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আজ ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু মনে রেখো, কাল বড়লোক কাউকে পেলে সেই মেয়ের কাছে চলে যাবে। তুমি মানুষের মন জানো না বাবা। আমি আলাদা মানুষ, অব্রও আলাদা। আমরা টাকার জন্য নয়, সত্যি ভালোবাসার জন্য একে অপরের। বাবা কপাল ভাঁজ করেও কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। অব্র নীরব দাঁড়িয়ে নীলার হাত আঁকড়ে ধরে। দুইজনের মধ্যে যে শক্ত সম্পর্ক তার একটি স্পষ্ট ইঙ্গিত চোখে পড়ছে। নীলা আরো শক্ত কণ্ঠে বলল, তুমি যা ভাবছো তা ভুল। আমি কখনো কাউকে শুধু অবস্থান আর টাকার জন্য চাইবো না। অব্রই আমার জীবন, আমার সুখ। বাবার চোখে অদ্ভুত এক ঝলক। মনে হয় হয়তো বুঝতে পারছে এই প্রেমের শক্তি টাকা আর ক্ষমতার চেয়ে অনেক বড়। ঘরের বাতাস এখন অন্যরকম শান্ত, অথচ শক্তিশালী। অব্র ধীরে এগিয়ে দাঁড়িয়ে নীলার বাবার দিকে চোখ রাখলো। দেখুন স্যার, গরিবও ভালোবাসলে সুখী রাখতে পারে। নীলার বাবা চারপাশে চোখ বুলালো। ঘরের কোণে রান্নার সৌন্দর্য, টেবিলে সাজানো খাবার, নীলা আর অব্র হাত ধরে দাঁড়িয়ে আছে। সব দেখেই যেন এক মুহূর্তে বোঝা গেল এখানেই আছে এক সত্যিকারের সুখী পরিবার। অব্র কণ্ঠটা আরো দৃঢ় করলো, আপনার এত বছরের ভুল ধারণা ভাঙলো তো। দেখলেন, গরিবরাও ভালোবেসে সুখে রাখতে পারে। বাবা চোখ কিছুক্ষণ বন্ধ করে নিল। হৃদয়ে অজানা এক প্রশান্তি ভরে উঠল। কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ নীরব হয়ে ঘরে সব দেখছে। নীলা ধীরে ধীরে অভ্রর দিকে তাকালো, হাসি ছড়িয়ে বলল, দেখেছো বাবা, কোনো টাকা বড়লোকের ক্ষমতা নয়। ভালোবাসা থাকলে জীবন সুন্দর হয়। সোনা, সব ঠিক হয়ে গেছে। আমাদের প্রেম, আমাদের পরিবার, আর কারো অনুমোদন দরকার নেই। ঘরের বাতাস হঠাৎ হালকা হয়ে এলো। রাগ আর দ্বন্দ্বের ছাপ কিছুটা কমছে। নীলার বাবা চোখে এক অদ্ভুত মৃদু হাসি ফুটিয়ে বলল, আমি বুঝতে পারছি গরিব বড়লোক দিয়ে ভালোবাসা হয় না। চলো, তোমরা আমাদের বাড়িতে আসো, আমি মেনে নিলাম তোমাদের। নীলা আনন্দে চোখ ঝলমল করলো, হৃদয়ে খুশির ঢেউ বয়ে গেল। কিন্তু অব্র ধীরে বলল, চোখে মিশ্রিত ভাবে সঙ্গে, এটা যদি আগে বুঝতেন, আমার মাকে সারা জীবন পরিবারের জন্য কাঁদতে হতো না। কি বলছো তুমি? আমার মা, আপনার বোন আয়েশা, যাকে আপনি আর আপনার বাবা তাড়িয়ে দিয়েছিলেন কারণ সে গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল। আমি সেই আয়েশা চৌধুরীর ছেলে। দুইজন এক মুহূর্তের জন্য আকাশ থেকে পড়া মনে করলো। নীলার বাবা চোখ বড় করে তাকালো। তুমি আমার বোনের সন্তান? হ্যাঁ, শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম, গরিবরাও ভালোবেসে সুখী করতে পারে, ঠিক যেমন আমি করেছি, যেমন আমার বাবা মাকে সুখী রেখেছিল। ঘরের বাতাস এখন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেছে। তখনই দরজার বাইরে হঠাৎ শব্দ। রাহাত অব্রর মাকে নিয়ে প্রবেশ করলো। রাহাতের সঙ্গে নিয়ে এসেছে অব্রের মা আয়েশা চৌধুরী। অব্র ধীরে এগিয়ে সেই মায়ের হাত ধরে বলল, মা, আপনাকে দেখার সময় এসেছে। নীলার বাবা এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখে পানি জমে এসেছে, স্মৃতির ভাঁজ খুলে গেছে। অবশেষে সে স্বরে কাঁপতে কাঁপতে বলল, আমার বোন, আমি তোমার জন্য এতদিন পর ক্ষমা চাইছি। আমি তোমার উপর খুব কঠোর ছিলাম। সব ঠিক আছে ভাই, সময় ও ভালোবাসা সব কিছু ঠিক করে দেয়। তুমি বুঝতে পারছো, সেটাই অনেক। তবুও আমাকে ক্ষমা করিস বোন, অনেক অন্যায় করেছি। ক্ষমা চাইতে হবে না ভাই, আমি সেসব মনে রাখি নাই। নীলা ধীরে ধীরে অভ্রর দিকে তাকালো। চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর যেন ঝড়। তাহলে সত্যিটা এটাই, তুমি বাবাকে কষ্ট দেওয়ার জন্য, তার অহংকার ভাঙার জন্য আমাকে ব্যবহার করেছো? নীলা, শোনো, শুরুটা হয়তো ভুল ছিল, আমি মানি। শুরুতে আমি তোমার বাবাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, মাঝপথে আমি নিজেই বদলে গেছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসা যার শুরুই ছিল অভিনয়, প্রতিশোধ আর নাটক দিয়ে, সে ভালোবাসা কিভাবে বিশ্বাস করবে অব্র?
তুমি আমাকে ঠকিয়েছো, আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। আমি তোমাকে কোনো দিন কষ্ট দিতে চাইনি নীলা। আমি নিজেও বুঝিনি কবে তুমি আমার সব হয়ে গেলে। আর কিছু বলো না, এখন একটু শুনতে ইচ্ছে করছে না। এই কথা বলেই নীলা ঘরের ভেতর ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। ভেতরে ঢুকেই সে বিছানায় বসে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, ভালোবাসাটা কি সত্যি ছিল নাকি সবই একটা সুন্দর মিথ্যে। বাইরে অভ্র নিঃশব্দে দাঁড়িয়ে রইল। দরজার ওপাশ থেকে নীলার কান্নার শব্দ ভেসে আসছে। চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি ভুল করেছি সোনা, কিন্তু তোমাকে হারানোর জন্য না। গভীর রাত, বাইরের আলো নিভে গেছে, চারপাশ নিস্তব্ধ। শুধু নীলার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে অভ্র। চোখে ঘুম নেই, বুকে অপরাধ বোধ। টুপ টুপ হালকা করে দরজায় ডাক দেয়। নীলা সোনা, দরজাটা খুলো না প্লিজ। ভেতরে নীলা বিছানার কোণে বসে ছিল, চোখ ফুলে গেছে কান্নায়। তবুও বুকের ভেতর কোথাও অভ্রর জন্য মায়া জমে আছে। আমি জানি ভুল করেছি, কিন্তু আমাকে এভাবে দূরে রেখো না সোনা। আবার দরজায় ডাক। নীলান ধীরে উঠে দরজার কাছে যায়। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই অভ্র আর নিজেকে সামলাতে পারে না। এক ঝটকায় নীলাকে বুকে টেনে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে। এত রাগ কেন করো সোনা? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। আমার দুনিয়াটা তুমি। আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। নীলা প্রথমে শক্ত হয়েছিল, তারপর অভ্রের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি বলেই তো এত কষ্ট লাগে অব্র। তুমি যদি আবার আমাকে ধোকা দাও, আমি ভেঙে যাব। কোনোদিন না সোনা, এই অভ্র আর কোনোদিন তোমায় কাঁদাবে না। আমি শুধু আদর করব, শুধু ভালোবাসবো। তাহলে কথা দাও, কিছুই লুকাবে না আর। কথা দিচ্ছি সোনা, আমার সব সত্যি এখন শুধু তোমার। নীলা আর কিছু বলল না, শুধু অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। রাতের নিস্তব্ধতায় দুটো ভাঙা হৃদয় আবার একটু একটু করে জোড়া লাগতে লাগলো। অভ্র নীলাকে কোলে করে বিছানায় শুয়ে দিল, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলাও অভ্রের ভালোবাসায় সব কষ্ট ভুলে জীবনের মানে খুঁজে পেল। সমাপ্ত।